আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। সব সাউন্ড ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানাবা। কে কোথায় থেকে জয়েন করছো এটা একটু জানাবা। আর হচ্ছে ক্লাসটাকে একটু শেয়ার করে দিলাম, কারণ হচ্ছে যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছে, যদিও এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, অবভিয়াসলি ব্যাচ 4.0 ক্লাস, বাট তারপরও ভাবলো জৈব রসায়ন নিয়ে অনেকেরই ঝামেলা থাকে। মেডিকেলের আগে এর জন্য ট্রাই করলাম যে মেডিকেলের আগে যদি কি করা যায়, এটলিস্ট জৈব রসায়নটা শেষ করে দেওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে জৈব রসায়ন থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে, মেডিকেল বলটেড জাহাঙ্গীরনগর সব জায়গায় আসে। আমরা চেষ্টা করবো জৈব রসায়নটা সুন্দরভাবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে, ফুল জৈব রসায়নটাই আমরা বাইরে দিব। তো তোমাদের কাছে একটাই চাওয়া, যেটা হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করবা। ঠিক আছে, যে ফ্রি যেহেতু দিচ্ছি মানুষের যেন উপকারী হয়, সবাই যেন অ্যাটলিস্ট দেখতে পারে। সবাই আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, ঠিক আছে। ইমরান হোসেন পাবনা থেকে, শুভ আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করবো। হ্যাঁ, টাইম নষ্ট করবো না, আমরা শুরু করবো। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য সবার আগে, যেহেতু আমার ব্যাচের ক্লাস, সবার আগে আমরা জাহাঙ্গীরনগর টার্গেট করবো, যে জাহাঙ্গীরনগরের জন্য কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাথে আমি অবশ্যই মেডিকেলেরটাও বলবো, ডেন্টালেরটাও বলবো, সব জায়গাটাই বলবো। জৈব রসায়নটা আমরা এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, লাস্ট ইয়ারে মেডিকেলে 9টা কোশ্চেন আসছে জৈব রসায়ন থেকে। সো আমরা যেন যতটাই কোশ্চেন আসুক সেটা যেন কি করতে পারি, অ্যান্সার করতে পারি খুব ভালোভাবে। ইভেন জাহাঙ্গীরনগরেও লাস্ট ইয়ারে কোশ্চেন আসছে সব জায়গায়। জৈব রসায়ন কেমিস্ট্রির মা বলা যেতে পারে। ঠিক আছে, কেমিস্ট্রির মা, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে, মার অবহেলা করলে, ঠিক আছে, ভালো করা যাবে অ্যাডমিশন টেস্টে? ভালো করা যাবে না। তাই জন্য জৈব রসায়ন ভালো করতেই হবে, তোমার ভালো পারতেই হবে। ঠিক আছে, ভাইয়ের সাথে থাকো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা জাস্ট যতটুকু পড়া যায় ইন্ট্রোডাকশনটা আমরা করবো। কালকে থেকে আমরা টানার চেষ্টা করবো, যে কালকে মধ্যে যদি শেষ করা যায় তো গেল, না হলে পরশু দিনের ভিতরে আমরা শেষ করবো। বাট সবগুলা ক্লাসই তোমাদের সাথে কি হবে, ফ্রি হবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল দেখো যে জৈব রসায়নের যে টপিক গুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বা 6 স্টার টপিক দিছি আমরা। কত স্টার? 6 স্টার টপিক। এটা জাহাঙ্গীরনগরের জন্য। ঠিক আছে, আচ্ছা ওকে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক গুলো থেকে জাহাঙ্গীরনগর কোশ্চেন আসবেই আসবে, সেটা হচ্ছে জৈব রসায়নের শনাক্তকরণ, সকল কিছু শনাক্তকরণ। শনাক্তকরণ থেকে তুমি কোশ্চেন পাবাই পাবা। এরপর বলছে ভৌত রাসায়নিক ধর্মাবলী। জাহাঙ্গীরনগর এই টপিকটা নর্মালি এখান থেকে কোথাও কোশ্চেন আসে না, বা জাহাঙ্গীরনগর ভৌত রাসায়নিক ধর্মাবলী থেকে কোশ্চেন গুলো আসে। মানে তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা টপিকে, ধরো অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডে, ঠিক আছে, প্রস্তুতি ছাড়া, শনাক্তকরণ ছাড়া যে কথাগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। অ্যালকেন সম্পর্কে শুরুর দিকে যে বর্ণনাগুলো থাকে, ঠিক আছে, কোনটা গ্যাস, কোনটা কি, অ্যালকেন কাকে বলে, এই টাইপ যে জিনিসগুলো আছে বা ধর্মগুলো আছে, সেগুলো হচ্ছে নামধারী বিক্রিয়া যা আছে, যেমন অ্যালডল গদিরভন বিক্রিয়া,
তারপর হচ্ছে যা আছে এরকম, ঠিক আছে। আর তারপর হচ্ছে ক্যাডিজারো বিক্রিয়া, ঠিক আছে, কোপ বিক্রিয়া, রাইমার টাইমার বিক্রিয়া, শব্দান্তরে শব্দ, অর্থপ্যারা বা ব্যাটারি নির্দেশক। এই অর্থপ্যারা ব্যাটারি নির্দেশক থেকে এটা তোমার বাংলাদেশে যেখানেই যাও না কেন তুমি, যে কোনো ভর্তি পরীক্ষায় যাও, একটা কোশ্চেন তুমি পাও। মেডিকেল ওয়েবার আসার সম্ভাবনা আছে অর্থপ্যারা নির্দেশক থেকে। বন্ধনের বিভাজন, ঠিক আছে, বন্ধনের বিভাজন বলতে যে কার্বন আয়ন, কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিকেল, সেইখান থেকে। এই যে 6টা টপিক দিছি, এই টপিক থেকে এবার মেডিকেলেও, ঠিক আছে, মিনিমাম 2টা কোশ্চেন আসবে। যেমন মেডিকেল বলে দিলাম, জাহাঙ্গীরনগর তো আসবেই, যেহেতু আসবে, ব্যাটেও 2টা আসবে, যাও, ঠিক আছে। এই যে ভাইয়া বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এই 4 টপিক থেকে 5 টপিক থেকে 2টা কোশ্চেন পাবা, ব্যাট যে 2খানে। এরপর 5 স্টার কোডটা কার্যকরীমূলক, ঠিক আছে, কার্যকরীমূলক থেকে জাহাঙ্গীরনগর প্রায় প্রত্যেক বছরই নিয়মিত কি মোটামুটি কোশ্চেন হয়। সমানতা, সমানতা খুব ইম্পর্টেন্ট। সমানতা যে কোনো কিছু, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য এবার ব্যাটে, ঠিক আছে, একটা তো আসবে, বেশিও আসতে পারে, 100% বলে দিলাম, আসবেই, ঠিক আছে। সমানতার লাস্ট ইয়ার গুলাতে বা লাস্টের কোশ্চেন প্যাটার্ন, জৈব রসায়নের সব কোশ্চেন প্যাটার্ন, সব ভার্সিটি, মেডিকেল, সব জায়গার জন্যই সমানতা ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট সমানতা। মেডিকেল অ্যাটলিস্ট একটা তো থাকবে, 2টাও থাকতে পারে। ওকে, এরপর আর কি কি আছে, অ্যারোমেডিসিটি সম্পর্কে একটু জানবো আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রস্তুতি গুলা দেখবা, আমি কতগুলো প্রস্তুতি দিয়ে দিছি, এই প্রস্তুতি গুলো সম্পর্কে ভালোভাবে জানবা, ঠিক আছে। আর নীতি তো 2টাই নীতি আছে তোমার, মার্কেটিং নীতি আর সাইজের নীতি। এগুলা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট, কারণ নীতিগুলো ডিরেক্ট চলে আসতে পারে উদ্দীপকের ভিতরে, ঠিক আছে। জাহাঙ্গীরনগরে কিন্তু জৈব রসায়ন থেকে উদ্দীপক টাইপ হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 3 স্টার টপিক, নিউক্লিওফিলিক ও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, পলিমার ও প্লাস্টিসিটি, ফেনল, টিএনটি, নাইট্রোগ্লিসারিন, জৈব যৌগের প্রাথমিক ধারণা, সেটাও কি 3 স্টারের ভিতরে পড়ছে। আর 2 স্টার ডেটল, প্যারাসিটামল, এগুলো সম্পর্কে হালকা হালকা জানো। এই ছিল ওভারঅল জৈব রসায়নের কি বলো সাজেশন, যেটাকে আমরা বলি। এই টপিকগুলো তুমি যদি ভালো করে পড়ো, আমি যেভাবে সাজাইছি এইভাবে তুমি যদি পড়ো, বিশ্বাস করো তোমার কি হবে না, কোশ্চেন মিস যাবে না, কোশ্চেন মিস যাবে না। এখন পড়া তুমি যে কোনো ভাবে পড়তে পারো, একটা হচ্ছে গুছায় পড়তে পারো, আর একটা হচ্ছে কি গম্বাধা পড়তে পারো। বাট তুমি যদি গুছায় পড়ো, তাহলে দেখবে কি হবে, তোমার প্রিপারেশনটা সুন্দর হবে। তুমি যদি বুঝতে পারো যে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটা কতটুকু পড়তে হবে, কোনগুলা থেকে কোশ্চেন আসে, তাহলে দেখবা যে তোমার পড়াশোনার মানটা বেড়ে যাবে, ঠিক আছে, পড়াশোনার মানটা বেড়ে যাবে, ইভেন চান্স পাওয়ার হার অনেক বেশি হবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে পেজ, এই পেজ একদম জৈব রসায়নের প্রাথমিক বর্ণনা যেটা, সেটা যদি এই প্রাথমিক বর্ণনা তোমার দরকার নাই বললেই চলে, এটা কখনো কোথাও আসবে না, এটা কি কোথাও আসবে না। পোলাপান সবাই একটু কি শেয়ার করতে আসে, একটু লাইকটা শেয়ার করতে আসে, শেয়ার কর। এমন করছ কেন, টাকা পয়সা লাগতেছে তাদের? এটা তো টাকা পয়সা লাগতেছে, শেয়ার করতে খুব কষ্ট হয়। লাইভটা শেষ হইলে আবার পরে বন্ধ করে দিও, মানে কাইটা দিও, ডিলিট করে দিও, ঠিক আছে। লাইভটা যতক্ষণ চলে ততক্ষণ থাকলো, ওকে, ঠিক আছে। তাই আমি কি বলছি, এটা হচ্ছে জাস্ট ফার্স্ট দিকের ধারণা, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকবে না, 100% কোনো কোশ্চেন থাকবে না। তারপর আমরা জাস্ট হালকা করে কি করবো, একটু জায়গা রাখি জৈব রসায়ন সম্পর্কে, এটা ইম্পর্টেন্ট কিছু না। যেমন জৈব রসায়ন সম্পর্কে ফার্স্ট দিকের যে ধারণা ছিল, সেটা হচ্ছে শিলে দিছিল। শিলে কি বলছিল যে আঙুর থেকে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, আপেল থেকে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, আপেল থেকে কি পাওয়া যায়, ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। এই যে আঙুর, এটা থেকে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, এটা যে শিলে বলছে এটা ইম্পর্টেন্ট না, বাট আঙুর থেকে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, আপেল থেকে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট ডেন্টালের জন্য, বিশেষ করে জাহাঙ্গীরনগর আসে, ঠিক আছে, যে কোনটার মধ্যে কোন ধরনের এস্টার পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা শিলে দিছি, এটা না বললেও চলবে, বাট আঙুর থেকে যে তুমি টার্টারিক অ্যাসিড পাও, এটা মাথায় রাখবা। আপেল থেকে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, এটাও তুমি মাথায় রাখবা। আব্দুল মালিক আমার আব্বার নাম, ঠিক আছে, আব্দুল মালিক, যে আপেল, মালিক, ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি বললাম, আপেল থেকে আমরা ম্যালিক অ্যাসিড পাই, আঙুর থেকে টার্টারিক অ্যাসিড পাই, খুব 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 ইম্পর্টেন্ট। প্রাণীজ চর্বি থেকে আমরা গ্লিসারিনটা পাই, চর্বি থেকে আমরা কি পাই, গ্লিসারিনটা পাই, এটা আমরা একটু মাথায় রাখতে পারি। আবারও বলছি ইম্পর্টেন্ট না, বাট এই দুইটা অটো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পরে করবো, এক্সট্রা জায়গা করবো। এরপর বলছে রাউলি কি বলছে, দেখো রাউলি বলছে মানুষের মূত্র থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়। তাহলে ইউরিয়া মূত্রের মধ্যে পাওয়া যায়, এটা কে বলছে, রাউলি বলছে, ঠিক আছে। জাস্ট হালকা করে জায়গা রাখবো আমরা। ল্যাবরি কি বলছে, বা ল্যাবেরি, উনি বলছে খাদ্য ব্যবহার্য বা অব্যবহার্য পদার্থকে ব্যবহার করা, না ব্যবহার করা, বা যে কোনো খাদ্য যাই আছে কিনা সবগুলোকে তুমি 3 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে খনিজ, আর একটা হচ্ছে উদ্ভিজ্জ। 3 ধরনের পদার্থ আছে।
ঠিক আছে। উদ্ভিজ্জ পদার্থ কোনটা, যেটার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে। প্রাণীজ পদার্থ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন, ফসফরাস, সালফার থাকে। ঠিক আছে, এগুলো তাদের কথা, জাস্ট একটু জায়গা রাখতে পারো। ওকে, এরপর আসে কোপ কি বলছে, বিজ্ঞানী কোপ। ঠিক আছে, কোপ কি বলছে? কোপ বলছে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থেকে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করা যায়। এইটা একটু জানলাম। কোপ বিক্রিয়াতেও এটা কোপ ইম্পর্টেন্ট মোটামুটি, যে কোপ থেকে কি পাবে, কোপ কি বলছে যে অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুত ক্রিয়াগুলি থেকে, কূপ থেকে। তাহলে এটা পেজটা দরকার ছিল না, বাট যেমন আসলে একটা প্রাক ধারণা দিলাম, যেটা তোমার বইয়ে নাই, একটু জাস্ট হালকা করে বলে রাখলাম, যদি কখনো লাগে একটু দেখে রাখলাম। এরপর আসল মেইন যে পড়াশোনা সেটা আমরা দেবো, জৈব রসায়ন কাকে বলে বা জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ কাকে বলে। তাহলে চলো আমরা যদি শুরু করি, জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ বলতে আমরা মেইনলি বুঝি জৈব যৌগ। জৈব যৌগ বলতে আগের ধারণা কি ছিল? জৈব যৌগতে আমরা বলতে বুঝি যে হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত যৌগ। প্রাথমিক দিকে একদম শুরুর দিকে শুধুমাত্র কার্বন দ্বারা যৌগ গঠিতই যৌগই ছিল, বাট ওগুলো দরকার নাই। তাহলে আমরা মনে রাখবো কার্বন প্লাস হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, গঠিত যৌগ, যাদেরকে আমরা কি বলি, হাইড্রোকার্বন বলি। কি বলি? হাইড্রোকার্বন। তাহলে জৈব যৌগ মানেই হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, যেটাকে আমরা হাইড্রোকার্বন বলতেছি। এটা ছিল প্রাথমিক ধারণা, হাইড্রোকার্বন। ঠিক আছে, কিন্তু একটু আপডেট হইল যে শুধু কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ যে জৈব যৌগ, এটা না। এই হাইড্রোকার্বন বা এদের উদ্ভূত যৌগগুলা, বা এদের কি বললাম, এদের কি উদ্ভূত যৌগ বা জাতক, উদ্ভূত যৌগ বা এদের কি জাতক গুলা। জাতক কোনটা? বংশধর। ঠিক আছে, যেমন হাইড্রোকার্বন একটি সবচেয়ে বড় উদাহরণ, ধরো মিথেন, কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত। মিথেনের জাতক কি কি হইতে পারে? মিথেনের জাতক ধরো একটা হাইড্রোজেন সরাই দিলাম, এখানে সরাই দিয়ে আমি একটা ক্লোরিন দিতে পারি, সরাই দিয়ে আমি অ্যালকোহল দিতে পারি। তাহলে এইটাই কি, এই দুইটাই কি ধরো এর জাতক। বা এরকম করে একসময় আসছে CCl4। তাহলে দেখো এই যেগুলো হচ্ছে তার জাতক। ঠিক আছে, নরমালি হাইড্রোকার্বন থেকে তুমি হাইড্রোজেন প্রতিস্থাপন করে যেগুলো পাবা সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন এবং এদের উদ্ভূত যৌগ বা এদের জাতক গুলাকে আমরা কি বলতে পারি? জৈব যৌগ বলতে পারি। এটা একটা ধারণা ছিল প্রাথমিক দিকে, কিন্তু এই ধারণার আবার কিছু ব্যতিক্রম, কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম আছে, যে কার্বন আর হাইড্রোজেন থাকলেই যে জৈব যৌগ হয়, ব্যাপারটা কি তেমন না, ব্যাপারটা এমন না। যেমন ধাতব সায়ানাইড, যেমন হচ্ছে KCl, দেখো এই কার্বন আছে, ঠিক আছে, কার্বন আছে, বা HCl, আমরা যদি চিন্তা করি HCl, কার্বন আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এগুলা জৈব যৌগ না, এগুলা কি না, জৈব যৌগ না, এগুলা কি জৈব যৌগ না। যেমন আবার অসংখ্য যৌগ আছে, যেমন অ্যাসিড গুলা, ঠিক আছে, CO3 কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, দেখো কার্বন আছে। ঠিক আছে, তারপরে এরকম অসংখ্য, কার্বন ডাইঅক্সাইড, মানে প্রাথমিক ধারণা যেটা ছিল যে কার্বন থাকলে তারা জৈব যৌগ হয়, সেটার অনুসারে বলতেছি। ঠিক আছে, তাহলে কার্বন থাকলে যে তারা জৈব যৌগ হবে, ব্যাপারটা এমন না, বুঝতে পারছি। আবার কার্বন এই হাইড্রোজেন নাই তারপরও সে জৈব যৌগ, তার উদাহরণ হচ্ছে দেখো এই যে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, তাহলে কি হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ, সেগুলো কোনটা, সেগুলো হচ্ছে CCl4, আরেকটা হচ্ছে ধরো CCl3NO2, নাইট্রোক্লোরোপ্রিকলিন। ঠিক আছে, দেখো এই দুইটাতে কি নাই, দুইটাতে হাইড্রোজেন নাই, তারপরেও তারা হচ্ছে জৈব যৌগ, তারপরে তারা কি জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কি, এগুলো একটু মনে রাখবা, এগুলো একটু দেখে রেখো। আর হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হয়, সেটা হচ্ছে কি এই দুইটা, কার্বন টেট্রাক্লোরাইড, বা হচ্ছে কি এটার একটা নাম আছে আমরা জানি, এটার নাম পাইরিন বলা হয় এটাকে। হ্যাঁ, পাইরিন, আইরিন না কিন্তু পাইরিন। ঠিক আছে, আচ্ছা, অগ্নি নির্ভর বক্রূপ, এটা দ্রাবক রূপে অগ্নি নির্ভর বক্রূপ ইউজ করা, সেগুলো আমরা পরে দেখবো। তাহলে এই ছিল জৈব রসায়নের একটা ধারণা। কিন্তু দেখা গেছে যে এই জৈব যৌগ গুলা ছাড়াও, হাইড্রোকার্বন বা এদের উদ্ভূত জাতক গুলা ছাড়াও আরো কিছু ধরনের যৌগ যুক্ত হইতে পারে বা পরমাণু যুক্ত হইতে পারে, তাদেরকে আমরা জৈব যৌগ ধরি। সেটা কোনটা, 6টা পরমাণু যুক্ত হয় নরমালি। সেগুলো কি কি আমি মনে রাখতাম, ধরো COA, CHOPS,
আধুনিক যদি আমি চিন্তা করি, হ্যাঁ, বর্তমানে জৈব রসায়ন যদি বিস্তৃত আকারে চিন্তা করি, সেখানে কি কি থাকে, ঠিক আছে, সেখানে কি কি থাকে। আচ্ছা, ধরো তুমি আমি যে ছন্দটা যেটা আমি পড়াচ্ছি, ছন্দটা একটু মাথায় রাখো। ধরো তুমি চপ খাইতে বেশি পছন্দ করো, কি খাইতে, চপ খাইতে, হ্যাঁ, কমফোর্ট হয়, গুড, ইটস বরাবর পারে সবই। তারপরে কি যারা একটু কম জানি তাদের জন্য, যারা হয়তো বা মনে থাকে না তাদের জন্য, ঠিক আছে। ধরো এক একজন এক এক জিনিস ফেভারিট থাকে না, ধরো হচ্ছে কারো হচ্ছে বার্গার ভালো লাগে, কারো পিৎজা ভালো লাগে, কারো হচ্ছে কাচ্চি ভালো লাগে, তা আমার হচ্ছে চপস ভালো লাগে। তা আমি যেই দোকানে যাই সবসময় ওই একটা নির্দিষ্ট রেস্টুরেন্ট আছে, ওখানে যাই আমি চপ খাই, ঠিক আছে। তাহলে একদিন লাস্টের দিকে গেছি, যাই দেখি চপ মনে হয় নাই বা শেষের দিকে বন্ধ হয়ে যাবে, ওইটা রাখতে বললাম, হ্যালো চপস নাই, তাহলে কি হ্যালো, হ্যালো দ্বারা হচ্ছে এক্স, এক্স মানে কি এক্স গার্লফ্রেন্ড এক বয়ফ্রেন্ড, বললাম না, এক্স মানে কি হ্যালোজেন, আর কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার, আর নাই দ্বারা হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে এই যে মৌলগুলো আছে, এগুলো যদি কোনো কিছু কি থাকে কার্বন হাইড্রোজেনের সাথে থাকে, বা একটা হাইড্রোজেন কার্বন দিয়ে আছে, বা এই যে যৌগগুলো আছে তারা সবাই কি করে বলতো জৈব যৌগ গঠনের অংশগ্রহণ করতে পারে, বা এরা থাকলেও তাদেরকেও আমরা কি বলবো, জৈব যৌগ বলবো। ক্লিয়ার এইটুকু? তাহলে জৈব যৌগের প্রাথমিক ধারণা শুধু কার্বন থাকলে জৈব যৌগ হইতো, সেটা ব্যতিক্রম কোনগুলা, এই যেগুলো ব্যতিক্রম। তারপরে বলছি আমরা হাইড্রোকার্বন বা এদের উদ্ভূত জাত। তারপর আরো আপডেট হিসেবে বললাম যে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন এরাও জৈব যৌগের মধ্যে থাকতে পারে, এটুকু জানলেই হবে। আরো কিছু বেসিক ধারণা যদি আমরা চিন্তা করি, যেটা জৈব যৌগের কমন ব্যাপার, ঠিক আছে, যেটা একটু জানবা তোমরা, ঠিক আছে। সেটা কি, জৈব যৌগ মানেই হচ্ছে যোজনী, কার্বনের যোজনী। জৈব যৌগ মানে কি, কার্বনের যোজনী, কার্বনের যোজনী 4, সবসময় কার্বনের যোজনী কত হবে, জৈব যৌগ মানে কার্বনের যোজনী হচ্ছে কত, 4। জৈব যৌগ মানে হচ্ছে সমযোজী বন্ধন, কি বন্ধন, সমযোজী বন্ধন। তাহলে জৈব যৌগ মানে কার্বনের যোজনী 4, জৈব যৌগ মানে হচ্ছে কি বন্ধন, সমযোজী বন্ধন। তোমার যদি সমযোজী বন্ধন ব্যাপারটা তোমার মাথায় থাকে, তাহলে তুমি অনেকগুলা বৈশিষ্ট্য বুঝতে পারবা জৈব যৌগ সম্পর্কে। যেমন তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সমযোজী সবসময় কি হয়, কম হয়, সমযোজী সব কম, সমযোজী কি হয়, সব কম হয়। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম হবে, তারা নন পোলার, পানিতে দ্রবণীয় না, ঠিক আছে। কিছু ব্যতিক্রম তো সব জায়গায় থাকে, সেটা আমরা পরে দেখবো, যাদের মধ্যে পোলারিটি বৈশিষ্ট্যটা শুরু করে, যেমন হচ্ছে অ্যালকোহলের পোলার হয়, যেমন কার্বক্সিলিক অ্যাসিড সেগুলো পোলার, সেটা আলাদা বলবো রিজন। কিন্তু তারপরে এটা আমি তোমাদের বলছি যে জৈব যৌগ পানিতে দ্রবণীয় হয়, তার একটাই রিজন বা মেইন রিজন, সেটা কোনটা জানি, হাইড্রোজেন বন্ধন। পোলার মনে আছে, হ্যাঁ, নন পোলার। তাহলে এগুলা তাপ পরিবহন ক্ষমতা এবং সব, তাই এই দুইটা জিনিস একটু আমরা মাথায় রাখবো, যে কার্বনের যোজনী সবসময় 4 হবে, আর কি বন্ধন থাকবে সবসময়, সমযোজী বন্ধন থাকবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস জানতে পারো যে কার্বনের 4 হাত যদি কোনো কিছু ফাঁকা থাকে কখনো, 4 হাত মানে তার 4 যোজনী সবসময় হাইড্রোজেন দ্বারা পূর্ণ করা হয়। ফাঁকা যোজনী কমন ব্যাপার, আমি জানি এটা, আমরা একটু জেনে রাখলাম, হাইড্রোজেন দ্বারা, কিছু না থাকলে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করা হয়, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু দেখি। প্রাথমিক ধারণা যেটা তোমার দরকার, এটা জাহাঙ্গীরনগরের জন্য কত 3 স্টার না 5 স্টার ছিল, একটু দেখে রাখবা, প্রথমে সাজেশনে ছিল 3 স্টার মনে হয়, ঠিক আছে। জাহাঙ্গীরনগর এখান থেকে কোশ্চেন আসে, একটু দেখো। সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম, ঠিক আছে, উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থকে থেকে জৈব যৌগ পাওয়া যায়, এটা উনি বলছেন। সজীব পদার্থ কি জৈব যৌগ পাওয়া যায়, কে বলছে, বার্জেলিয়াস বলছে। আর খনিজ পদার্থ বা নির্জীব পদার্থ থেকে অজৈব যৌগগুলো পাওয়া যায়, এটা কার কথা, বার্জেলিয়াসের কথা। পানি বা উদ্ভিদ থেকে তুমি জৈব যৌগ পাবা, পাথর বা নির্জীব বস্তু থেকে তুমি জৈব যৌগ পাবা না। উনি কতটা কনফিডেন্স ছিল, উনি এটা 8 সালে বলছে, সাল দরকার নেই, 15 সালে এটা সম্পর্কে একটা মতবাদ দিছে, যে মতবাদের নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। উনি কি বলছে, জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা যাবেই না, পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভবই না। এটি হচ্ছে কি বার্জেলিয়াসের মতবাদ, সেই মতবাদের নাম কি, প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। এর কিছুদিন পরে 28 সালে ফ্রিডরিখ ওহলার, বোলার যাই বলি না কেন আমরা, এক এক ক্ষেত্রে এক এক চিন্তা করা হয়। তা আমি যেটা হচ্ছে গল্প হিসাবে যদি আমরা চিন্তা করি, এই ফ্রিডরিখ ওহলার যে কথা আছে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ঠিক আছে, আত্মা যে ঢিল সরষে হয়ে গেছে আর কি। তো উনি আসলে তৈরি করতে চাইছিল কি, উনি অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড নিছিল, ঠিক আছে। দেখো বিক্রিয়াটা যদি দেখাই,
উনি অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড নিয়েছিল, নিয়ে তার সে চাইছিল অ্যামোনিয়াম সায়ানাইড, চাইছিল কি অ্যামোনিয়াম সায়ানাইড, ল্যাবে কাজ করতে দিয়া এটা চাইছিল, কিন্তু ওই আসলে দেখলো এইটা না হইয়া সেখানে হয়েছে হচ্ছে এই যে এটা ইউরিয়া হয়েছে NH2CO NH2, সেটার নাম কি ইউরিয়া। ইউরিয়া হয়ে যায়। নর্মালি তুমি আমি হইলে তো ফালাই দিতাম যে নষ্ট হয়ে গেছে, বাট বিজ্ঞানীদের চিন্তাধারা তো তোমার সাথে আমার সাথে মিলবে না। হুদাই তাদের চুলা তো বড় বড় হয়, হুদাই তাদের বিয়ে শাদী ঠিকঠাক থাকে না, বউ পোলাও চলে যায়, কারণ দিন দুনিয়ার কোন হুঁশ থাকে না, এর কারণ হচ্ছে এই অবস্থা। কিন্তু তোমার আমার তো দিন দুনিয়া আমি কি করতাম, ফালাই দিতাম, তাই না? আচ্ছা, যাই হোক, অ্যামোনিয়াম সায়ানাইড হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে আসলে কি ইউরিয়া। তাহলে এই যে ইউরিয়া যেটা আছে, এই ইউরিয়াটা হচ্ছে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা একটু আমরা মাথায় রাখবো। আচ্ছা, তাহলে কি হয়েছে, ইউরিয়া হয়ে গেছে। তাহলে এই প্রথম ইউরিয়া যে প্রস্রাবে পাওয়া যায়, একটু আগে তো দেখে আসছিল, কে বলছে, রাউলি বলছে, মূত্র থেকে, মূত্রের মধ্যে ইউরিয়া পাওয়া যায়। তার মানে এই ফ্রিডরিখ ওহলার সে জানতো যে ইউরিয়া কই পাওয়া যায়, মানুষের দেহে পাওয়া যায়। তাহলে ইউরিয়া সে কি আবিষ্কার করলো, ল্যাবে আবিষ্কার করে ফেললো। এর জন্যই তাকে কি বলা হয়, জনক বলা হয়। জৈব রসায়নের কি বলা হয়, জনক বলে, কারণ তিনি ল্যাবে সর্বপ্রথম কি করছে, জৈব যৌগ আবিষ্কার করছে, যেটা আগে কখনোই সম্ভব ছিল না। এই যেখানে যে বিক্রিয়াটা হয়েছে, এই যে পুনর্বিন্যাস বিক্রিয়া, এটার এক নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। দেখো কি হয়েছে, দেখো সবই একটা নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন, এই যে একটা নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন, হাইড্রোজেন চারটা, এই পাশে দুইটা ওই পাশে দুইটা, কার্বন আর ও। তাহলে যা ছিল তাই আছে, জাস্ট শুধু তাদের বিন্যাসটা পরিবর্তন হয়েছে। তাহলে এটাকেই বলা হয় সমানুকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া, আর যেন বলা না লাগে, সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া। সেটা কি হবে, যা আছে সেটাই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। রেকর্ডিং ক্লাস কি পরে পাবো, নাও পাইতে পারো, ঠিক ঠিক আছে। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, আমি কি বলছি, আমরা বেসিক থেকে A to Z আমরা পড়বো, A to Z পড়বো, ঠিক আছে, A to Z পড়বো, জাস্ট মিস দেওয়া যাবে না, ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস পুরোটা করতে হবে, ঠিক আছে, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসো জৈব যৌগ গঠনের বা বৈশিষ্ট্য, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, কেন জৈব যৌগ এত বেশি, এটা রিজনটা কি। দেখো, জৈব যৌগের প্রাচুর্য, জৈব যৌগের কথা বলা হয়েছে 80 লক্ষ, কত লক্ষ, 80 লক্ষ, আর অজৈব যৌগ মাত্র 1 লক্ষ, পুরো 90,000 প্লাস দেয়া, ঠিক আছে। তাহলে জৈব যৌগ এত বেশি কেন, এর রিজন হচ্ছে কয়টা, তোমার হাজারি স্যারের বই 3টা দেওয়া আছে, একটা ক্যাটেনেশন, একটা সমানুতা, আর একটা হচ্ছে পরিমাণকরণ। এছাড়াও কবি স্যারের বই 2টা দেওয়া আছে, একটা বন্ধন প্রকৃতি, 4 নাম্বার পয়েন্ট, বন্ধন প্রকৃতি, আর 5 নাম্বার হচ্ছে সংকরণ। এগুলো হচ্ছে কার মধ্যে পড়ে, জৈব যৌগের প্রাচুর্যতার কারণের ভিতরে পড়ে। হালকা করে একটু দেখে রাখবা, না দেখলেও চলবে, সমস্যা নেই। কারণ তুমি যে কোনো কোশ্চেন জৈব রসায়ন থেকে যাই আসে, তুমি যদি যে কোনো একটা রাইটারের বই ভালো পারো, ঠিক আছে, তাহলে আমার বিশ্বাস যেটা অ্যান্সার করা সম্ভব। আর হাজারি স্যারের বইটা খুবই ভালো, আমার হিসেবে ভালো। কেন ভালো, যারা হাজারি স্যারের বইয়ের আর কবির স্যারের বই তুমি যদি দেখো, কবির স্যারের বই পড়া অনেক বেশি, হিউজ ভাগ আছে, যেটা হাজারি স্যারের বই একটু কম। এখন অনেকের কবির স্যারের বই ভালো লাগতে পারে, বাট আমি বলবো যে হাজারি স্যারের বইটাই অল্পর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে, যেটা তোমার সকল অ্যাডমিশন টেস্ট কভার করে দিবে। এই জন্য তোমার উচিত হবে হাজারি স্যারের বইটাই মেইনলি ফলো করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টা বলে রাখলেই হবে, ক্যাটেনেশন, সমানুতার, পরিমাণকরণ। একটা একটা যদি আমরা দেখি, ফার্স্ট হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি, ক্যাটেনেশন হচ্ছে কার্বন একটা আরেকটা কার্বন নিজের সাথে শিকল গঠন করতে পারে, বুঝতে পারছি। এই শিকল গঠন করার ক্ষমতাটাকে ক্যাটেনেশন বলা হয়। তাহলে ক্যাটেনেশন হচ্ছে বলয় বা শিকল গঠন করার ক্ষমতা, বলয় বা শিকল গঠন করার ক্ষমতা। যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হবে বা বলয় হবে, সেটার ক্ষমতাটা কি আমরা কি বলতেছি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতেছি, ক্যাটেনেশন বলতেছি। এখন ক্যাটেনেশন কেন কার্বনই দেয়, গুরুত্বপূর্ণ কথা কিন্তু, বা সমানুতা কেন কার্বনই দেয়, পরিমাণকরণ কার্বনের ক্ষেত্রে কেন বেশি হচ্ছে, এটার মেইন রিজন হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান, যেটা সবার মাঝামাঝি, দ্বিতীয় পর্যায়ে সবার মাঝামাঝি আড়াই, সেটা হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান। এই পাশে লিথিয়াম থেকে শুরু করো, ওই পাশে যা কে শেষ হয়েছে, ফ্লোরিন শেষ হয়েছে, আর মাঝখানে কার্বন থাকে, এটার ভ্যালু 1, এটার ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। দুইটা ভাগ করে দেখো যে 2.5 আছে, দুইটার গড়। এদের বন্ধন শক্তিটা অনেক বেশি উচ্চ, সেটা কত, বন্ধন শক্তিটা করে রাখতে পারো 347 কিলোজুল।
বন্ধন শক্তি বেশি, তড়িৎ ঋণাত্মকতার মান মাঝামাঝি, যার কারণে এই ক্যাটাইনেশন বৈশিষ্ট্যগুলা বা সকল বৈশিষ্ট্যগুলা কার্বনের মধ্যে ভালো। বুঝতে পারছি? এগুলো এখানে বলাগুলো আছে। এখন আসো কি বলছে, জৈব যৌগ কার্বনের ক্ষেত্রে 3 ধরনের সংকরণ হতে পারে। আমরা সংকরণ সম্পর্কে বিস্তারিত পড়বো, কারণ হচ্ছে আমার যে সংকরণের ক্লাসটা সাউন্ড চলে গেছিল, অনেকের কমপ্লেন ছিল, তাদেরকে একটু গ্রুপে বলে দিও যারা ওই যে সংকরণের পার্টটা করতে চায় এখন যেন এসে ক্লাসে জয়েন হয়। ঠিক আছে? ওই সংকরণের ফার্স্ট পার্টটা আমি এখন হচ্ছে একটু দেখাই দেবো এইখানে। ঠিক আছে? জৈব রসায়নে যেহেতু সংকরণ আছে একসাথে দুইটা ক্লিয়ার হয়ে যায় এই জন্য। ওকে, আচ্ছা আমরা জানি জৈব যৌগ 3 ধরনের যৌগ আছে। কয় ধরনের যৌগ আছে? 3 ধরনের যৌগ আছে। কি কি? কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন কি ত্রিবন্ধন। বুঝছি? আমরা মনে রাখবো যে ছোটটাই বড়। ঠিক আছে? কার্বনের 3 ধরনের সংকরণ আছে। 3 ধরনের সংকরণ থাকে। কয় ধরনের সংকরণ থাকে? 3 ধরনের সংকরণ থাকে। বাচ্চা কাচ্চা একটু সংকরণ দেখে নজর দাও, সংকরণ ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু ঢুকছে সংকরণ ক্লিয়ার করে দিই। আচ্ছা, কার্বনে 3 ধরনের সংকরণ হয়। কি কি? একটা sp2 আর একটা কি sp3। আমি যেভাবে বলে রাখতাম যে ছোটটাই বড়, বড়টাই ছোট। এখানে সবচেয়ে বড় কোনটা? 4টা সংকর অরবিটাল আছে। এখানে কয়টা? 3টা আছে। এখানে 2টা আছে। ডেফিনেটলি 4টাই বড়, ছোটটার সাথে বড়টা যাবে। তাহলে এই একক বন্ধন এটা হচ্ছে sp3 সংকরণ। আর কার্বনের কি আছে? বেশি আছে, সেটা হচ্ছে কি sp সংকরণ। আর 2 তো হচ্ছে sp2 সংকরণ। বুঝছি? তাহলে একক বন্ধন থাকলে sp3, দ্বিবন্ধন থাকলে 2, ত্রিবন্ধন থাকলে কি হবে? sp সংকরণ হবে। কি সংকরণ হবে? sp সংকরণ হবে। এখন এই যে সংকরণের উপর ভিত্তি করে তার আকৃতি হয়। আকৃতি কার উপর ভিত্তি করে হয়? সংকরণের উপর ভিত্তি করে। বন্ধন কোণ সংকরণের উপর ভিত্তি করে হয়। তাহলে আকৃতি, বন্ধন কোণ এগুলো কার উপর ভিত্তি করে হয়? সংকরণের উপর ভিত্তি করে হয়ে থাকে। সংকরণ যদি sp3 হয়, তার বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। 109.5 ডিগ্রি বা 109.5 ডিগ্রি। আর এটা হচ্ছে কত? 120। এটা হচ্ছে কত? 180। দেখো আমি সবসময় বলি ছোটটাই বড়, বড়টাই ছোট। এটা সবসময় মেনে। ছোটটা বড়, এখন দেখো এটা সবচেয়ে বড়, একজন বন্ধন কোণ কম। এটাতে sp মাত্র 2টা আছে, একজন বন্ধন কোণ সবচেয়ে বেশি। এখানে কয়টা জিনিস আছে? sp3 4টা জিনিস না? এই 4টা জিনিস নিয়ে কি হয়? যদি কোণ তৈরি করো, কয় কোণা? 4 কোণা হয়। তাহলে এটাকে বলা হয় চতুস্থলকীয় বা টেট্রাগোনাল। চতুস্থলকীয়। তিনটা নিয়ে কি হয়? ত্রিভুজের মতো, তাই না? পিরামিডের মতো বা ত্রিভুজের মতো, যাই সমতলীয় ট্রাইগোনাল যাই বলো দেখেন, সমতলীয় ট্রাইগোনাল। আর 2টা দিয়ে সরল রৈখিক হয়। 2টা দ্বারা কি হয়? সরল রৈখিক হয়। ক্লিয়ার এটা? তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা দিয়ে আমরা মনে রাখবো এই সংকরণ গুলা। আর সংকরণ দিয়ে সবসময় এই পাশের গুলা মনে রাখবো। আকৃতি, বন্ধন কোণ কোনদিন যৌগ দিয়ে মনে রাখবো না। তাহলে এই 3টা ছাড়াও যে কোনো sp3 সংকরণ হইলে তার বন্ধন কোণ কি হবে? 109 হবে। তার যে কোনো তার আকৃতি কি হবে? sp3 মানে তার আকৃতি চতুস্থলকীয় হবে। আকৃতি কি হবে? চতুস্থলকীয় হবে। বুঝছি? আকৃতি কি হবে? আকৃতি কি হবে? চতুস্থলকীয় হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো সংকরণের এই কার্বনেরটা তো আমরা পারতেছি, কার্বন ছাড়া বাকি সংকরণের ক্ষেত্রে কিভাবে কি হয় সেটা যদি আমরা একটু দেখি। আরেকটু যদি আমরা একটু দেখি, কার্বন কার্বন একক বন্ধন যেটা আছে সেটা আসলে একক বন্ধন থাকলে তাকে সম্পৃক্ত যৌগ বলা হয়। কি যৌগ? সম্পৃক্ত যৌগ। দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দুইটাকেই বলা হয় অসম্পৃক্ত যৌগ। কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। তাহলে কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন সম্পৃক্ত যৌগ। তাহলে সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে sp3 সংকরণ হয়, অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে কি হয় বলতো? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয়ে থাকে। এখন আসো এখানে আরো কিছু জিনিস যদি আমরা একটু জানি, যেমন সংকরণের ক্ষেত্রে এই যে sp3, ঠিক আছে, এই ক্ষেত্রে s বৈশিষ্ট্য কতটুকু, p বৈশিষ্ট্য কতটুকু, এটা বের করার সিস্টেম হচ্ছে এখানে কয়টা আছে? 4টা আছে না? টোটাল পার্সেন্টেজ 100 ধরলে 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 25%। বুঝতে পারছি? 25%। তাহলে s হবে কত? 25%। বুঝছি? p হবে কত? তাহলে p হচ্ছে 75%। কারণ p কয়টা আছে? 3টা আছে। 3 25 কত? 75%। বুঝছি কিনা? তাহলে এইভাবে বের করতে পারবা না? sp শুধু যদি হয় তাহলে 100 এর ভাগ করব কত দ্বারা? 2টা জিনিস আছে, 2 দ্বারা, তাহলে কত? 50%।
তাহলে বুঝাই যাচ্ছে কি S 50%, P ও কি 50% থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে বের করতে পারবা। এখন আসলে বন্ধন দূরত্বটা কি আছে, এই এদের বন্ধন দূরত্ব। কার্বন কার্বন একক বন্ধন, তার বন্ধন দূরত্ব কত আমরা মনে রাখবো। কার্বন কার্বন একক বন্ধন যেটা আছে, এই একক বন্ধনের বন্ধন দূরত্ব হচ্ছে 0.154। ঠিক আছে, 154 হচ্ছে কি ন্যানোমিটার, 154 হচ্ছে কি ন্যানোমিটার, এত ন্যানোমিটার। এটার কথা হবে এটা 0.134 ন্যানোমিটার, আর ত্রিবন্ধন থাকলে 0.120 ন্যানোমিটার। বুঝতে পারছি? তাহলে এই তিনটা একটু আমরা মাথায় রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে বেনজিন, যেটা লাস্ট ইয়ারেও মেডিকেলে আসছিল। বেনজিনের বন্ধন দূরত্ব কত হওয়ার কথা? বেনজিনে তো দ্বিবন্ধন থাকে, 134 হওয়ার কথা ছিল। কত? 134 হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু 134 হয় না, কারণ বেনজিন স্পেশাল ধরনের সংকরণ প্রদর্শন করে। সেটা কত হবে? 0.139 ন্যানোমিটার। বুঝছি? তাহলে বেনজিনের ক্ষেত্রে এইটা হচ্ছে সঠিক। ঠিক আছে, বন্ধন দূরত্ব বলে দিলাম। আরেকটা জিনিস জৈব রসায়নের ক্ষেত্রে, এই যে কার্বন আর কার্বন বন্ধন দূরত্ব করছি, কার্বন আর হাইড্রোজেন বন্ধন দূরত্ব কত? সেটা হচ্ছে কত? 0.110 হয়ে থাকে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে পারো। ঠিক আছে, একটু হালকা করে আমরা দেখে রাখলাম। তাহলে এটা হচ্ছে সংকরণ সম্পর্কে sp3 sp আর হচ্ছে কি sp2 মোটামুটি একটা ধারণা। ঠিক আছে, তাহলে বন্ধন অল টাইম এরকম, গঠন সবসময় এরকম। পার্সেন্টেজ তো তুমি বের করতে পারবে, 100 দিয়ে যতগুলো আছে তত দ্বারা ভাগ করবা। আর হচ্ছে কি এই বন্ধন দূরত্ব গুলো একটু দেখাই দিলাম। এখন আসো সংকরণ বের করার যে সূত্রগুলো আমরা একটু দেখি যে কিভাবে বের করবো সংকরণ গুলা। সংকরণ বের করার আমরা সারা জীবন যে সূত্র পড়ি সেটা কিন্তু ব্যতিক্রম সূত্র আমি দেখাবো। সেটা কি? কেন্দ্রীয় পরমাণু হাইব্রিডাইজেশন সূত্রের হাফ কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা। কি? কেন্দ্রীয় পরমাণু গ্রুপ সংখ্যা। বলতে পারো ভাইয়া গ্রুপ সংখ্যা আমাকে কেমনে বের করবো? হ্যাঁ, এগুলো আমি একটু বুঝাই দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কেন্দ্রীয় পরমাণু গ্রুপ সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু সংখ্যা দুইটাই আছে তোমার বইয়ে, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে এক্স। ঠিক আছে, এই দুইটা একযোজী পরমাণু সংখ্যা। আচ্ছা, ওকে, ব্র্যাকেট ক্লোজ। এরপরে পজিটিভ থাকলে, ধনাত্মক থাকলে যত ধনাত্মক চার্জ থাকবে তত মাইনাস করে দিবা, আর ঋণাত্মক থাকলে সেটাকে প্লাস করে দিবা। তাহলে আয়নের ক্ষেত্রে কি হবে? যদি আয়ন থাকে, আয়ন হয়, তাহলে কি ধনাত্মক হইলে সেটা কি করবা? ঋণাত্মক করে দিবা, বাদ দিয়ে দিবা অত। আর ঋণাত্মক থাকলে সেটা কি করবা? ঋণাত্মক আয়ন হয়ে সেটাকে যত ঋণাত্মক আয়ন আছে অত হচ্ছে কি করে দিবা? পজিটিভ করে দিবা। তাই আয়নের সাথে সবসময় একটা কথা মনে রাখবা যে উল্টা হবে, উল্টা চার্জ, উল্টা চার্জ বসবো। ঠিক আছে, আয়নের থেকে উল্টা চার্জ বসবে, ঠিক আছে, উল্টা চার্জ বসবে। সেটা করলেই দেখলেই বুঝতে পারবা। এখন কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা, এইটা আমরা কিভাবে বের করবো? কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা এটা আমরা কিভাবে বের করবো? স্মৃতি একটা দাস খেয়ে ক্লাস করতেছি, আর এগুলো হ্যাঁ কষ্ট করতেছ, সফলতা পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এখন কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা একটু পর্যায় সারণীতে যদি আমরা যাই, পর্যায় সারণী। আচ্ছা, পর্যায় সারণীতে দুইটা উপশ্রেণী আছে। কয়টা উপশ্রেণী আছে? দুইটা উপশ্রেণী আছে। একটা এ উপশ্রেণী, এ উপশ্রেণী, আরেকটা হচ্ছে বি উপশ্রেণী। কি উপশ্রেণী? বি উপশ্রেণী। এই যে এ উপশ্রেণী আর বি উপশ্রেণী আগের বইয়ে আলাদা আলাদা ছিল, এখন নতুন বইয়ে এক করে দিছে। এখন পর্যায় সারণীতে গ্রুপ আছে কয়টা? 18টা। বাট আগে এ উপশ্রেণীতে গ্রুপ ছিল 1 থেকে 8 পর্যন্ত, বি উপশ্রেণীতে গ্রুপ ছিল কত? 1 থেকে 8 পর্যন্ত। এতগুলো গ্রুপ ছিল। গ্রুপ ছিল কয়টা? 8টা। গ্রুপ ছিল কয়টা? 8টা। এই 8টা গ্রুপ এ উপশ্রেণী হচ্ছে S প্লাস হচ্ছে পি ব্লক মৌল, পি ব্লক মৌল। বুঝছি কিনা? আর এই যে গ্রুপটা আছে 1 থেকে 8 পর্যন্ত, এটা হচ্ছে কি ডি প্লাস এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। বুঝছি কিনা? এফ ব্লক মৌল। তাহলে গ্রুপ কয়টা বলছি? 1 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, তাহলে 1 তো একই, 2 তো 2, বাকি কি? এই যে 13 আছে না, 13, এই 13 কে আমরা বলতাম এ উপশ্রেণীতে। দেখবা লেখা আছে 3 এর এ। কত? 3 এর এ হবে। তাহলে 14 কত হবে বলো? কত? 4, 4 এ। 15 কত হবে? 5 এ। ঠিক আছে, 18 কত হবে তাহলে? 8 এ। বুঝছি কিনা? বুঝছি এটা? এই ব্যাপারটা বুঝছি। এ তাহলে আমার মেইনলি এইখানে এই যে কেন্দ্রীয় পরমাণু গ্রুপ সংখ্যা বলছি না, এই যে আমরা এইগুলা হচ্ছে এখানে নিব। কোনগুলো নিব? আচ্ছা, এই যে আমরা এইগুলো হচ্ছে নিব। হ্যাঁ, এ
মানে এইভাবে এর গুলা নিব, আধুনিকটা নিব না। তাহলে কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। এখন আসলে কেন্দ্রীয় পরমাণুর যে গ্রুপ সংখ্যা বললাম, এটা আমরা কিভাবে বের করতে পারি কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা? দেখো ভাই একটা ট্রিক দিচ্ছে। কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা আমরা বের করার সিস্টেম হচ্ছে যে যত নাম্বার গ্রুপের মৌল তার থেকে 2 বাদ দিবা, বা যার পারমাণবিক সংখ্যা যত তার থেকে 2 বাদ দিবা। যেমন ধরো আমরা একটু যদি চিন্তা করি, দেখো বোরন, তারপর হচ্ছে কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তাই তো? আমি কি বলছি? পারমাণবিক সংখ্যা থেকে 2 বাদ দিবা। এটা কত? 5, 6, 7, 8, 9, ঠিক আছে? আচ্ছা ওকে। নিয়নের প্যারাডাইম, নিয়ন দেখতে পারো, নিয়ন কত? এটা 10, তাই তো? 10। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমি বলছি, দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়ে এই ট্রিক শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো পর্যায়ের জন্য না। আমি কি বলছি? যার থেকে যত তার থেকে 2 বাদ দিবা। এটা থেকে 2 বাদ দিলে তাহলে কত থাকে দেখো তো? তাহলে 3 থাকে। তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 3। তারপরে বোরন 3 নাম্বার গ্রুপের বা 3A বা 13 নাম্বার গ্রুপের মৌল। ঠিক আছে? তারপরে গুলা কেমনে বের করবা? তারপরে গুলা ছন্দ দিয়ে পড়ছো না তোমরা? বোরন 13 নাম্বার গ্রুপের ছন্দ ওই অনুসারে বের করবা। আমি শুধু জাস্ট প্রথমটা মিলাই দিচ্ছি। কার্বন তার থেকে কত বাদ দিবা? 2 বাদ দিবা। তাহলে -2 করলে কত হয়? 4। 4 মানে সে কত? 14 নাম্বার গ্রুপের মৌল। নাইট্রোজেন 2 বাদ দিবা, 5, 15 নাম্বার গ্রুপের মৌল। 6 নাম্বার গ্রুপের মৌল। তাহলে 7 নাম্বার গ্রুপের মৌল। এটা কত? 8 নাম্বার গ্রুপের মৌল। যার যত পারমাণবিক সংখ্যা শুধু দ্বিতীয় পর্যায়ের জন্য, যার যত পারমাণবিক সংখ্যা তার থেকে 2 বাদ দিবা। 2 বাদ দিলে কি হবে? সেটা তার গ্রুপ সংখ্যা। তাহলে কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা বের করা কি কঠিন? কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা বের করা কি কঠিন? তাহলে জাস্ট প্রথম মৌলগুলো দেখবা, তার থেকে পারমাণবিক সংখ্যা থেকে। এখন এটা কইছি না যে অক্সিজেনের 8 তুই জানিস না, অক্সিজেনের 8 না জানলে তো পড়াশোনা করার দরকার নেই। ঠিক আছে? তাহলে পারমাণবিক সংখ্যা যত আছে তার থেকে কত বাদ দিব? 2 বাদ দিব। 2 বাদ দিলে আমরা কি পাবো? কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা। এখন কথা হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় পরমাণু চিনবো কেমনে? এটা আমি লাস্ট ক্লাসে আমি বুঝাইছিলাম, যেহেতু আমি নতুন ক্লাস নিচ্ছি, বাইরে নিচ্ছি, এর জন্য জাস্ট একটু বুঝাবো। কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর বেসিকটা হচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর বেসিকটা হচ্ছে যে যার যোজনী বেশি সেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যার কি বেশি? যোজনী বেশি সে হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। বা আমি যদি ট্রিক বলি, ট্রিক 2টা পরমাণু হইলে, কয়টা? 2টা পরমাণু হইলে যার সংখ্যা কম, যার সংখ্যা, 2টা পরমাণু আর কি, যার সংখ্যা কম সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যদি 3টা পরমাণু হয়, 3টা পরমাণু, তাহলে হচ্ছে মাঝেরটা, কোনটা? মাঝের, মাঝেরটা হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। আর অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে জটিল যৌগের, জটিল যৌগের সবসময় হচ্ছে অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু। বা ব্র্যাকেটের, থার্ড ব্র্যাকেটের প্রথম মৌল, থার্ড ব্র্যাকেট প্রথম মৌল, থার্ড ব্র্যাকেটের প্রথম মৌল, একই কথা। তাহলে এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু। তাহলে ভাইয়া একটু যদি উদাহরণ দিতেন কয়েকটা, চলো উদাহরণ দেখি একটু। 2টা পরমাণু থাকলে, যেমন এই যে NH3, সংখ্যায় কম কোনটা? এই যে দেখো নাইট্রোজেন কম, তাহলে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু। বা আমি বলছিলাম যার যোজনী বেশি, নাইট্রোজেনের যোজনী 3, যোজনী ট্রান্সফার হয়, অর্টা ওর কাছে গেছে, অর্টা ওর কাছে আসছে, তাহলে বুঝাই যাচ্ছে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু। এটা দ্বারা মিলে। যেমন H2O, কে কম আছে? অক্সিজেন কম, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, তাহলে কি অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু। বুঝছি? তাহলে কেন্দ্রীয় পরমাণু কিভাবে বের করবো? মাঝেরটা, মাঝেরটা বলতে কিরকম? এই যে KMnO4, এই যে মাঝখানে কোনটা আছে? ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় পরমাণু। অবস্থান্তর ধাতু জটিল যৌগের ক্ষেত্রে এই যে FeCN6, ঠিক আছে? এই যে থার্ড ব্র্যাকেটের প্রথম মৌল, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের প্রথম মৌল, ঠিক আছে? বা আয়রন একটা অবস্থান্তর মৌল, তাহলে এটা হচ্ছে কি বলো? কেন্দ্রীয় পরমাণু। ক্লিয়ার? আশা করি ঝামেলা থাকার কথা না। তাহলে এখন চলো আমরা যদি এই সূত্র অনুসারে আমরা একটু কয়েকটা বের করার ট্রাই করি, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো সংকলন তাহলে কিভাবে আমরা বের করতে পারি। যেমন ধরো মিথেন CH4, তুমি তো জানো যে মিথেনে হচ্ছে কি যে CH4, কারণ কত একক বন্ধন, একক বন্ধন থাকে ছোটটাই সবচেয়ে বড় sp3। বাট আমরা এই ছন্দে যদি, সূত্রে যদি পাই, তাহলে কি হবে? সূত্রের হাফ কম সংখ্যায় কোনটা আছে? কার্বন। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি হবে? কার্বন, ঠিক আছে? তাহলে কার্বন কত নম্বর গ্রুপের মৌল? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, বাদ দিবা কত? 2, তাহলে কত? 4। বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? 4 বুঝছো কিনা? তোমরা একটু কমেন্ট করো তো। হ্যাঁ,
তাহলে কার্বন হচ্ছে 4। একজোড়ি সংখ্যা কয়টা আছে? আমি বলছি একজোড়ি, হাইড্রোজেন আর হ্যালোজেনই হবে, অন্য কেউ একজোড়ি না। তাহলে কত হবে? বাকি আছে আর 4। 4 কোন আয়ন আছে? আয়ন নাই, তাহলে আর কিচ্ছু না। 4 + 4 মিলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, 4 মিলে কি sp3। এটা একটু তাহলে একটু দেখতে হবে যে 4 মিলে sp3 সেটা আমরা কেমনে বুঝবো? আচ্ছা, এটা কি হচ্ছে, এই যে হাইব্রিডাইজেশন বা সংকরণের ভ্যালুগুলো যদি কি হয়, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4, 5, 6, 7 হইতে পারে। 2 হইলে sp, 3 হইলে sp2, sp3, 5 হইলে sp3d, sp3d2 আর হচ্ছে sp3d3। এখন d টা আগেও হইতে পারে, পরেও হইতে পারে। d আগেও হইতে পারে, পরেও হইতে পারে। এখন এই ক্ষেত্রে তোমার প্রবলেম, এই যে d আগে বা পরে, সেই ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যদি d ব্লক মৌল হয়, d ব্লক মৌল যদি অপশনে দুইটাই থাকে, তখন কি করবা? জাহাঙ্গীরনগরের কোশ্চেন একটু যদি প্যাচ মেরা দেয় যে d ও আছে, মানে d প্রথমে আছে একটা, d শেষে আছে একটা, সেই ক্ষেত্রে মনে রাখবা d ব্লক মৌলে d সামনে হয়, d সামনে, d ব্লক মৌলে d সামনে, অন্যথায় d কি পিছনে। কিন্তু নরমালি আসলে কোনো প্রবলেম নাই, নরমালি প্রবলেম, কিন্তু অপশনে একটা sp3d ও আছে আর একটা sp3d আছে, মানে d পরে আছে একটাতে, d আগে আছে একটা, তাহলে মনে হয় কোনটা d ব্লক কিনা, d ব্লক হলে d সামনে হবে, d ব্লক না হলে d পিছে হবে। যেমন ধরো আমরা যদি এরকম একটা যৌগ চিন্তা করি, যে কোনো একটা ধরো এই যৌগটা FeCN6, এই যৌগটা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, FeCN6, ঠিক আছে, এই যৌগের কত আছে? কার্বনের সন্ধিবেশ বন্ধনের সংখ্যা যত হয় তার সংকরণ হচ্ছে তত 6 আছে। তাহলে এটা হচ্ছে sp3d2 লিখতে পারো, বা sp3 যে d2sp3 লিখতে পারো, দুইটাই সমস্যা নেই। কিন্তু অপশনে যদি দুইটাই থাকে, তখন তুমি অ্যান্সার কিন্তু কি করবা? নিচেরটা করবা। অপশনে দুইটাই থাকলে তোমার অ্যান্সার কি করবা? নিচেরটা করবা। এটাই বুঝাই দিয়েছি। দেখো, বা এরকম যদি হয়ে থাকে SF6, যেহেতু 6 আছে, বুঝাই যাচ্ছে কি হবে, এই যে sp3d2 হবে, বা তুমি বের করলেই বুঝবা এটা। এটা যদি বের করি আমরা, হাইব্রিডেশন এর সমান কত হবে বলতো? কেন্দ্রীয় পরমাণুকে যেটা সংখ্যায় কম, সালফার, ঠিক আছে, সালফার অক্সিজেন, এগুলো কত নম্বর গ্রুপের মৌল? 16। 16 মানে কত? 6। 16 মানে কত? 6। বা অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে কত? 8। 2 বার দিলে কত হয়? 6। তাহলে হচ্ছে কত? সূত্রের হাফ কেন্দ্রীয় পরমাণু সংখ্যা হচ্ছে কত? 6। যুক্ত আছে কয়টা? 6টা। বুঝছি? তাহলে ভাগ করলে কত হবে? 6 হবে। 6 হইলে কত হয়? sp3d2 হয়। কি হবে? sp3d2। এই d সবসময় পিছনেই হবে, এই d সবসময় পিছনেই হবে। বুঝতে পারছি? তাহলে নরমালি যদি অবস্থান্তর বা জটিল যৌগ হয়, তাহলে d সামনে হইতে পারে, ঠিক আছে। আর নরমাল যে কোনো যৌগের ক্ষেত্রে d সবসময় পিছনে হয়। এটা হচ্ছে ব্যাপার ছিল। ক্লিয়ার এইটুকু? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওকে, চলো আরো কিছু উদাহরণ দেখি। ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে, আমরা যদি বের করি সংকরণ, তোমরা পারবা না? বলো তো সূত্রের হাফ, আচ্ছা, সূত্রের হাফ কেন্দ্রীয় পরমাণু কত? নাইট্রোজেন 7, 2 বাদ দিবা, তাহলে কত? 5। তাহলে কত? 5 প্লাস একজোড়ি কয়টা আছে? 3টা। কোনো চার্জ মার্জ নাই, তাহলে বুঝাই যাচ্ছে কত হবে? 4 মানে কি? sp3। বুঝছি? sp3। আচ্ছা, ধরো এরকম একটা জৈব যৌগ হলো CHO, অ্যালডিহাইড নিচে একটা, ফর্মালডিহাইড। এটা সংকরণ যদি বের করতে বলি, জৈব যৌগ হইলে ভালো কথা, আরেকটা একটু লেখো, একটু লিখে দেয় একটা 4 নাম্বার পয়েন্ট। জৈব যৌগ হইলেই জৈব যৌগ হইলে দেখার কিছু নেই, সবসময় কার্বন কেন্দ্রীয় পরমাণু। কার্বন কি? কেন্দ্রীয় পরমাণু। জৈব যৌগ মানে কি? কেন্দ্রীয় পরমাণু, কার্বন কেন্দ্রীয় পরমাণু। জৈব যৌগ হলে কি হবে? কার্বন কেন্দ্রীয় পরমাণু হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি? এইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সূত্রের হাফ কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, ঠিক আছে। তাহলে কার্বনের কত নাম্বার? 6। 6 থেকে 2 বাদ দিবা, তাহলে 4। একজোড়ি পরমাণুর সংখ্যা, শুধু কে বলছি আমি? হাইড্রোজেন আর হ্যালোজেন। অক্সিজেন কি একজোড়ি? না, হাইড্রোজেন একটা আছে, 2টা আছে, তাহলে প্লাস হচ্ছে কত? 2। কোন আয়ন বায়ন নাই, তাহলে বুঝাই যাচ্ছে 6 রে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3। 3 মানে কি? sp2। 3 মানে কি? sp2 হবে। বুঝছি? আচ্ছা, এখন একটু যদি চার্জ চিন্তা করি, চার্জ NH4 প্লাস, আমরা কি বলছি? সূত্র, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন মানে কত বলো তো?
নাইট্রোজেন মানে কত 5, 7 থেকে 2 বাদ দিলে কত থাকে 5। একচল্লিশ পরমাণুর সংখ্যা কয়টা আছে 4টা। আমি বলছি চার্জ যা থাকবে তার উল্টা হবে, আছে প্লাস হবে মাইনাস, কয়টা চার্জ আছে একটা, এর জন্য 1, বুঝছি কিনা। আবার চার্জ যেটা থাকবে সেটা উল্টা হবে, আছে প্লাস করছি মাইনাস, চার্জ আছে কয়টা 1, এর জন্য 1, চার্জ 2 থাকে এখানে 2 দিতাম, চার্জ 2 থাকে কত দিতাম 2 দিতাম। তাহলে এখন কত হইছে 5 4 9, 9 থেকে একবার দিলে 8, 8 মানে হচ্ছে 4, 4 মানে কি sp3। আচ্ছা ধরো BF বয়ফ্রেন্ড 4টা মাইনাস, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেম সূত্রের হাফ। কেন্দ্রীয় পরমাণু কি বুঝে যাচ্ছে কম আছে, বোরন, বোরন হচ্ছে 5, 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3, প্লাস একচল্লিশ পরমাণুর সংখ্যা কত 4, তাই না, 4টা আছে ফ্লোরিন, মাইনাস, আমি বলছি মাইনাস থাকলে কি হবে উল্টাটা, মাইনাস থাকলে প্লাস হবে, আছে কয়টা একটা, এর জন্য হচ্ছে 1। তাহলে কত হইছে 4, 4 মানে কি sp3। বুঝতে পারছি, এই ছিল হচ্ছে সংকরণ, এই ছিল কি সংকরণের ব্যাপার, বুঝতে পারছি, ক্লিয়ার এইটুকু সংকরণ। ওকে, তাহলে সংকরণ সম্পর্কে বের করার নিয়ম হচ্ছে এইটা, এইভাবে তুমি একটু দেখে রাখবে, তাইলে আই থিঙ্ক সংকরণ সম্পর্কে ঝামেলা হবে না, ঠিক আছে। যে সংকরণ কার্বনেরটা যৌগ রসায়ন এটা একটু বুঝাই দিলাম, আমার ওই ক্লাসে একটু মিসিং ছিল, ওইটা এর জন্য কি করলাম আমরা দেখে নিলাম। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমরা কি এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ হবে, ত্রিবন্ধন থাকলে sp সংকরণ হবে। বেনজিনের দ্বিবন্ধন আছে, একক বন্ধন আছে, ঠিক আছে, দ্বিবন্ধন যেহেতু আছে তার মানে sp2 সংকরণ, দ্বিবন্ধন আছে মানে কি sp2 সংকরণ হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এরকম কোশ্চেন আসে, কিন্তু এই যে কোন কার্বনে কি কি সংকরণ দেখা যায়, যেমন ধরো প্রোপেনের ক্ষেত্রে এই যে কার্বনের চতুর্থ সাইডে কি আছে একক বন্ধন, তার মানে এই কার্বনটা কিন্তু sp3, তাহলে এই কার্বনটা কি হবে সব দিকে sp3, এই কার্বনটা কি sp3। কিন্তু এইখানে খেয়াল করো এই কার্বন কি আছে দ্বিবন্ধন আছে, তাহলে sp2, এই কার্বনের সাথে তো দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, তাহলে এটাও কি sp2, বুঝতে পারছি। তাহলে এটা কি হবে sp, এই কার্বন কি হবে sp, আর বেনজিনের প্রত্যেকটা কার্বনই কি হবে sp2 হবে, কারণ প্রত্যেকটা কার্বনের সাথে দেখো দ্বিবন্ধন আছে, যে এই কার্বন এক পাশে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন যে কোনো এক পাশে থাকলেই হবে, এই কার্বনটার সাথে কি আছে দ্বিবন্ধন আছে। চলো একটা উদাহরণ তাহলে দেখি, একটা উদাহরণ ধরি, পারো কিনা তোমরা। ধরো একটা যৌগ এরকম যদি হয় CH3 CH2 C ডাবল বন্ধন, আচ্ছা CH CH2 CH, এই যে যৌগগুলো আছে এই যৌগের ক্ষেত্রে কোন কার্বনে কি কি বন্ধন আছে একটু কমেন্ট করবে। এটা 1 নাম্বার কার্বন হইলে এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার কার্বন, 7টা কার্বন আছে, ঠিক আছে। একটু কমেন্ট করো তো। এটা একটু কমেন্ট করো। আচ্ছা বন্ধন ক্রম কিভাবে নির্ণয় করব, বন্ধন ক্রম নির্ণয় করব আমরা এটা পরে একদিন দেখাই দেব। আমরা জৈব রসায়নের বাইরে নিয়ে সংকরণের ভিতরে চলে গেছি, তাহলে জৈব রসায়ন পড়ানো হবে, এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো না। আচ্ছা যারা পারি তারা তো পারছি, যারা পারি নাই তাদের জন্য এই যে 1 নাম্বার কার্বন এটা কি sp3, কারণ সব দিকে একক বন্ধন আছে, এটা এই পাশে একক বন্ধন, এই পাশে একক বন্ধন, তাহলে এটা কি হবে বলতো, এটা হচ্ছে কি এটাও কি sp3। এই কার্বনের এক পাশে একক বন্ধন কিন্তু এই পাশে কি বন্ধন আছে দ্বিবন্ধন আছে, তাহলে এই কার্বন কিন্তু sp2। এই কার্বনে কি এই পাশে একক বন্ধন কিন্তু এই পাশে কয় বন্ধন দ্বিবন্ধন, বুঝছি কিনা, তাহলে এটাও কি হবে বলতো sp2। এই কার্বন এই পাশে এক বন্ধন এই পাশে এক বন্ধন, তাহলে এই কার্বন কি sp3। এই কার্বনের এই পাশে এক বন্ধন এই পাশে কয় বন্ধন 3 বন্ধন, তাহলে 3 বন্ধন থাকে মানে sp সংকরণ, আর এই পাশে তো 3 বন্ধনই, তাহলে কি হবে sp সংকরণ। ঢাবির জন্য এটা, হ্যাঁ ঢাবি ডিইউ এই রিলেটেড কোশ্চেন, জিএসটি জিএসটি এগুলাতে এই রিলেটেড সংকরণ রিলেটেড কোশ্চেন আসতে পারে। শাবাশ, এই যে অজয়, অজয়টা সুন্দর হয়েছে, গুড শাবাশ, এই তো। আচ্ছা তাহলে এগুলো আমরা একটু দেখে রাখবো। আচ্ছা ক্যাটালিসের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফোলারিন, কি ফোলারিন, এই ফোলারিন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। কার্বনের একাধিক রূপ আছে, কার্বনের 40টা বহুরূপ আছে, প্রায় কয়টা 40টা বহুরূপ আছে, ফোলারিন 40টা বহুরূপ বলতে পারি আমরা। দেখো কি বলছে, রূপভেদ কত 30 থেকে কত 70টা পর্যন্ত হয়, 30 থেকে কতটা 70টা পর্যন্ত হয়, ঠিক আছে। তার মধ্যে 32 50 60 70 এগুলো হচ্ছে ফোলারিন বলতেছি আমরা, বুঝছি। আচ্ছা ওকে,
এখন দেখো এই C60 যেটা আছে সেটাকে কি বলা হয়, এই যে বহুল আকৃতির গম্বুজ বা বুকমিনিস্টার ফোলার, ঠিক আছে, একটু দেখে রাখো, বাকি বল বলা হয়, বুকমিনিস্টার ফোলার বা বাকি বল বলা হয়, যেটা আণবিক ভর হচ্ছে কত 720, সংকরণ কি হবে sp2, ঠিক আছে। আচ্ছা একটু যদি আমরা একটু এখান থেকে পড়ি, আমরা মনে রাখবো sp2 সংকরণ যদি হয়, ঠিক আছে, sp2 সংকরণ বা তারা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে, কি পরিবহন করতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, বিদ্যুৎ পরিবহন করতে পারে, পরিবহন করতে পারে। তাহলে ফুলার রিঅ্যাক্টর sp2 সংকরণ, তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। ভাইয়া তাহলে আর কি কি আছে sp2 সংকরণ? এই দেখো গ্রাফাইট, ডায়মন্ড বা হিরন, এই গ্রাফাইটটাও sp2 সংকরণ। তাহলে সে কি করতে পারবে, গ্রাফাইটও বিদ্যুৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। আর কি আছে তাহলে বিদ্যুৎ পরিবহন করতে পারে? আরেকটা হচ্ছে ন্যানো টিউব, কি টিউব, ন্যানো টিউব। তাহলে ন্যানো টিউব হচ্ছে sp2 সংকরণ, তারা বিদ্যুৎ করতে পারে। এই যে ডায়মন্ড বা হিরো, এরা sp3 সংকরণ, এরা কি সংকরণ, sp3 সংকরণ। তাহলে যারা sp3 সংকরণ দেখা যায় যাদের মধ্যে কি দেখা যায়, sp3 সংকরণ যাদের ভিতরে দেখা যায়, তাদের ভিতরে ফাঁকা অরবিটাল থাকে না, ফাঁকা অরবিটাল থাকে না, যার কারণে তারা কি করতে পারে না, বিদ্যুৎ পরিবহন করতে পারে না, বুঝতে পারছি। ডায়মন্ড বা হিরো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, গ্রাফাইট পারে, ফোলারিট তো পারে, গ্রাফাইট ফোলারে রয়েছে, ন্যানো পদা বা ন্যানো টিউব গুলো হচ্ছে কি করতে পারে। কার্বনের ক্যাটালাইসেশনের সফলতা অলরেডি বলে ফেলছি আমরা, একটু দেখবা, তার বন্ধন কোণ অনেক বেশি বা বন্ধন শক্তি অনেক বেশি, তার আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে সে কি হয়েছে, সে অনেক বেশি ক্যাটালাইসেশন করতে পারে। সফলতা কি আমরা জানি, যার আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, এটা আমরা পরে বিস্তারিত করবো। তাহলে এটা হচ্ছে কি সফলতা। পলিমারকরণ কি, এটা আমরা জানি, যখন কি হবে, অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে কি করবে, অনেকগুলো বড় বা বৃহৎ একটা অণু তৈরি করে, সেটাকে আমরা পলিমার বলি। পলিমারে বহু, পলিমারে কি বহু, ঠিক আছে। তাহলে পলিফিনেটটা এটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, ঠিক আছে, জৈব যৌগ অজৈবের পার্থক্য একটু পড়ে নেবে, কিভাবে পড়বা, জাস্ট জৈব যৌগ হচ্ছে সমযোজী যৌগের পার্থক্য, আর অজৈব যৌগ হচ্ছে আয়নিক যৌগের পার্থক্য। তাহলে সমযোজী আর আয়নিক জাস্ট একবার রিডিং দিবা, তাহলে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগটা যদি আমরা একটু দেখি, আমরা ছকটা থেকে যদি পড়ি তাহলে আই থিঙ্ক সহজ হয়ে যাবে। আচ্ছা জৈব যৌগগুলো দেখো দুই ভাগে ভাগ করা যায় নরমালি, কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফিটিক যৌগ। মুক্ত শিকল মানে যেটা শুরু আর শেষ, শুরু আর শেষ মুক্ত থাকে, তাকে মুক্ত শিকল বলা হয়, বুঝছি। বদ্ধ শিকল কোনটা, শুরু আর শেষ কি থাকবে, বদ্ধ, শুরু আর হচ্ছে শেষ কার্বন, শেষ কার্বনটা কি থাকবে, কার্বন বদ্ধ থাকবে। তাহলে শুরু আর শেষ কার্বন যদি বদ্ধ থাকে সেটাকে বদ্ধ শিকল, বলয়াকার যৌগ, ইংলিশে সাইক্লিক যৌগ বলা হয়, সাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে, সাইক্লিক কম্পাউন্ড বা বদ্ধ শিকল। এখন এই মুক্ত শিকল বা অ্যালিফিটিক যৌগ এটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সম্পৃক্ত, মানে কি যে একক বদ্ধ পড়াইছে আমি, অসম্পৃক্ত কি দ্বিবদ্ধ হইতে পারে, কারণ কারণ ত্রিবদ্ধ কি হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, বুঝতে পারছি। এছাড়াও এদের আরেকটা ভাগ আমি বলতে পারি, মুক্ত শিকলের আরেকটা ভাগ আমরা বলতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে সরল শিকল, আরেকটা হচ্ছে শাখায়িত শিকল। হ্যাঁ, এটা কোন কোন বইয়ে আছে, শাখায়িত শিকল, বুঝতে পারছি। জাস্ট একটু দেখে রাখলাম, সরল শিকল আর হচ্ছে কি শাখায়িত শিকল, ক্লিয়ার। আসো সবচেয়ে ইম্পর্টেন্ট, জাহাঙ্গীর থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এই পার্টটা থেকে, যে জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট, এই পার্ট। সাইক্লিক যৌগ বা বদ্ধ শিকল যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, সাইক্লিক মানে কিন্তু শিকল, মানে বলয় চক্র, আর হেটারো মানে ভিন্ন, হেটারো মানে কি ভিন্ন, ঠিক আছে। আচ্ছা তাহলে ভিন্ন ধরনের পদার্থ থাকে হেটারোসাইক্লিক যৌগে। আর কার্বোসাইক্লিক কোনটা, কার্বোসাইক্লিক জিনিসটা যদি আমি একটু বলি, কার্বোসাইক্লিক হচ্ছে সেই সকল যৌগ যেখানে শুধুমাত্র কার্বন থাকে, শুধু কি থাকে, শুধু কার্বন থাকবে, শুধু কি থাকবে, কার্বন থাকবে। আর এখানে কার্বন প্লাস আর কি থাকে, একবার পুত্র, তাহলে কি সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা থাকে। এর জন্য তাদেরকে আমরা বলতেছি কার্বন প্লাস হচ্ছে কি সালফার, অক্সিজেন, নাইট্রোজেন থাকে, এর জন্য এদেরকে বলতেছি হেটারোসাইক্লিক। তাহলে সাইক্লিক মানে চক্র, যে চক্রের মধ্যে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন থাকবে কার্বনের সাথে,
তাকে আমরা হেটারোসাইক্লিক বলবো। যে চক্রটা শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত তাকে আমরা কার্বোসাইক্লিক বলবো। এই কার্বোসাইক্লিক আবার দুই ধরনের হয়, একটা অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক। দেখো এই কার্বোসাইক্লিক উদাহরণ পুরো কার্বন ছাড়া কিন্তু সব কার্বন আর হাইড্রোজেন। দেখো কার্বন আর হাইড্রোজেন, কার্বন আর কি হাইড্রোজেন, এটা হচ্ছে কার্বোসাইক্লিক। এখন দুই ভাগের মধ্যে অ্যালিসাইক্লিক কোনটা? অ্যালিসাইক্লিক হচ্ছে সে দেখতে সাইক্লিক কিন্তু তার বৈশিষ্ট্য সব এই যে অ্যালিফিটিকের মতো, বুঝছি? তাহলে অ্যালিসাইক্লিক হচ্ছে আবার অ্যালিসাইক্লিক সে দেখতে কার মতো, চাকরিক, সাইক্লিক মানে চাকরিক যোগ্য, চাকরিকের মতো, কিন্তু তার বৈশিষ্ট্য সব কার মতো, মুক্ত শিকল বা অ্যালিফিটিকের মতো। বুঝতে পারছি? আচ্ছা, মনে রাখবা অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিকের মধ্যে ডিফারেন্সটা কি? এই যে অ্যালিসাইক্লিক যে যৌগগুলো আছে সেই যৌগগুলো দ্বিবন্ধন থাকবে না। এই সাইক্লোপ্রোপেন বা সাইক্লো দিয়ে যে কোনোটাই নিতে পারে, সাইক্লোবিউটেন, এরপর একটা গেলে বিউটেন হবে, তারপর একটা সাইক্লো হচ্ছে কি প্রোপেন হবে, কি প্রোপেন বলে পেন্টেন, সাইক্লোপেন্টেন, এটা যে কোনোটাই নিতে পারে। ডিফারেন্স কি? দ্বিবন্ধন নাই। ডিফারেন্স কি? দ্বিবন্ধন নাই, এখানে কি নাই? কোনো দ্বিবন্ধন নাই। আর অ্যারোমেটিক যৌগে কি আছে? দ্বিবন্ধন আছে। কি আছে? দ্বিবন্ধন আছে। বুঝতে পারছি? অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। আপাতত চিহ্ন হচ্ছে কি যে দুইটাই সাইক্লিক, দুইটাই চক্র যৌগ, দ্বিবন্ধন থাকলেই তারা অ্যারোমেটিক যৌগ, দ্বিবন্ধন না থাকলে তারা কি? আপাতত অ্যালিসাইক্লিক যৌগ। ঠিক আছে, আপাতত আমরা এইটুকুই মাথায় রাখবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন হেটারোসাইক্লিক যৌগ। এখন হেটারোসাইক্লিক আর এই কার্বোসাইক্লিক দুইটার মধ্যে ডিফারেন্স নাই। দেখো এটার নাম অ্যালিসাইক্লিক, এটার নাম অ্যারোমেটিক। জাস্ট নামে কি আসছে? হেটারো আসছে, আর কিছু না। তাহলে হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। তাহলে এটার মধ্যে জাস্ট কি থাকবে? দুইটার মধ্যে ডিফারেন্স দ্বিবন্ধন থাকবে। আর দুইটাতেই অক্সিজেন, সালফার বা নাইট্রোজেন এইগুলা পরমাণু থাকবে, অক্সিজেন, সালফার বা নাইট্রোজেন থাকবে। বুঝছি? তাহলে হেটারো অ্যালিসাইক্লিক কোনটা? যেটার মধ্যে কোনো দ্বিবন্ধন থাকবে না। কিন্তু হেটারো কেন আসছে? এই তিনটা থেকে একটা, সেই যে অক্সিজেন আছে, ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন। এখন সেটা সুন্দর একটা জিনিস শিখিয়ে দিই। যেহেতু এই দুইটার উদাহরণ যে কোনো একটা মুখস্থ করতে হবে, তোমার বইয়ে বা মোটামুটি তোমার ইন্টার লাইফের সকল বইয়ে শুধুমাত্র হেটারো অ্যালিসাইক্লিকের একটাই উদাহরণ, সেটা হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন। বাকি যা আছে সব হেটারো অ্যারোমেটিক। সব কি এরকম অক্সিজেন, সালফার, নাইট্রোজেন দিয়ে যে কোনো একটা চাকরিক যৌগ পাইলেই সেটা হেটারো অ্যারোমেটিক হবে। শুধুমাত্র এইটাই শুধুমাত্র, সেটা কি? সেটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। ক্লিয়ার? শেষ। এই তাহলে একটু এখানে আছে এই যেগুলো সব কি হবে বলতো? এটা ছাড়া আর বাকি সবগুলো, এইটা সবগুলো হেটারো অ্যারোমেটিক। সবগুলা কি? হেটারো অ্যারোমেটিক। দাম কি? এটা নাম হচ্ছে ফিউরান। আমি যে দেখছি অক্সিজেন, ও উচ্চারণ হয় না, ও ফিউরান হচ্ছে কি? অক্সিজেন থাকলে ফিউরান, যার কারণে সালফার মানেই হচ্ছে থায়ো, সালফার থাকলে সালফার মানেই হচ্ছে কি? থায়ো। ঠিক আছে, তাহলে থায়োফিক বলা হয়। অ্যালিস থাকলে পাইরো, বেনজিনের মধ্যে নাইট্রোজেন থাকলে পিরিডিন বলা হয়। বেনজিনের ভিতরে নাইট্রোজেন থাকলে সেটাকে আমরা কি বলবো? পিরিডিন বলবো। সো জাস্ট এইটুকু একটু কি করবা, দেখে রাখবা। আই থিংক আর ঝামেলা হবে না, ইম্পর্টেন্ট ছিল কিন্তু। সমজীবন ইলেকট্রনীয় তত্ত্ব কে দিছে? লুইস দিছে। আর অরবিটাল তত্ত্ব সেটা হচ্ছে পলিন দিছে, লিনাস পলিন। ঠিক আছে, একটু দেখে রাখতে পারো। এগুলো আমরা পড়ছি। আচ্ছা, ভালো কথা। এই যে সিগমা বন্ধন আর পাই বন্ধন, সকল একক বন্ধন আর সিগমা বন্ধন, আচ্ছা সিগমা বন্ধন, পাই বন্ধন, সেগুলো যদি একটু আমরা দেখি। সিগমা বন্ধন আর পাই বন্ধন এগুলো একটু এখন শিখে দিচ্ছি। নরমালি তাহলে দুইটা মতবাদ, একটা অরবিটাল অধিক্রমণ মতবাদ আর একটা ইলেকট্রনীয় মতবাদ ছিল। এটা পলিন দিছে, লিনাস পলিন। এটা পলিনের মতবাদ, আগেরটা কি ছিল? লুইসের মতবাদ। ইলেকট্রন তত্ত্ব মানে তো লুইসের তত্ত্ব, জানি না আমরা? জানি। তো এই তত্ত্ব এগুলো ইম্পর্টেন্ট কথা না, এগুলো একটু দেখবা। সমজীব বন্ধন দুই প্রকার হয়, একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন আর একটা কি? পাই বন্ধন। পার্থক্য আকারে দেখাতে সহজ হয়ে যাবে ব্যাপারটা। সিগমা বন্ধন আমরা এর আগেও পড়ছি বা আমরা সবাই জানি। সিগমা বন্ধন যেটা সামনাসামনি অধিক্রমণ ঘটে সেটা সিগমা বন্ধন। এই যেভাবে জড়াই ধরলা তুমি তোমার প্রিয় মানুষকে, সেটা হচ্ছে সিগমা বন্ধন। ঠিক আছে? আর কি? একজন তোমাকে ছেড়া চলে যাচ্ছে, হাত দিয়ে ধরে রাখছে কিন্তু সে ছুটে চলে যাচ্ছে, মানে পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে পাই বন্ধন। তাহলে সামনাসামনি অধিক্রমণ যেটা, সেটা হচ্ছে সিগমা বন্ধন। মুখোমুখি সর্বোচ্চ অধিক্রমণ, যে বন্ধনটা দৃঢ় বা শক্তিশালী হয়, তাহলে সিগমা বন্ধন শক্তিশালী। তাহলে ওটা দুর্বল বন্ধন। আবার এই সর্বোচ্চ অভিলম্বন বন্ধন দৃঢ় হয়, একই সরলরেখায় হয়, ওটা সমান্তরাল অবস্থায় হয়। ঠিক আছে, একটু দেখবা। তাহলে কি বলছে? এটা দৃঢ় শক্তিশালী, ওটা দুর্বল।
সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। একক বন্ধন কি? সিগমা। তাহলে পাই বন্ধন কোনটা? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হইতে পারে। এটা একটা শর্ত আছে যে সিগমা বন্ধন গঠনের পর আগে সিগমা হইতে হবে। সিগমা হইলেই শুধুমাত্র কি হবে? পাই হওয়ার সম্ভাবনা আছে। তখন যদি দ্বি- ত্রিবন্ধন হয় তাহলে কি এটা? তার মানে বুঝাই যাচ্ছে যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়েছে, একটা আগে সিগমা হয়েছে, তারপরে এটা পাই বন্ধন হয়েছে। বুঝছি? ক্লিয়ার? তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন হয়েছে মানে কি? এখানে একটা আগে সিগমা হয়েছে, তারপরের দুইটা হচ্ছে কি পাই বন্ধন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সিগমা বন্ধন ওই যে অক্ষ বরাবর ঘুরতে পারে, পাই বন্ধন ঘুরতে পারে না। শঙ্কর অরবিটাল, বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন সম্ভব, কিন্তু পাই বন্ধন কিন্তু সম্ভব ঘুরতে পারে না। ঠিক আছে? এটা একটু এগুলো একটু মাথায় রাখবা। কিন্তু এইটা কিন্তু কম সক্রিয়। ভালো কথা, সিগমা বন্ধনটা তোমার এখানে নাই, একটু দেখে রাখবা। এটা কম সক্রিয়, এটা আবার বেশি সক্রিয়। কম সক্রিয়, সক্রিয় মানে কি? বিক্রিয়া টিক্রিয়া করতে চায় না। ঠিক আছে? স্টেবল বন্ধন তুমি বুঝো, নর্মাল নিবে না, সে তো তোমাকে ছাড়বেই না। তাহলে সক্রিয় তো কমই হবে, কারণ সে বন্ধন দৃঢ় বেশি। দৃঢ় থাকা মানে কি? এটা সক্রিয়তা কম। ঠিক আছে? তারপরে স্থায়িত্ব বেশি, স্থায়িত্ব বেশি, শক্তিশালী বেশি থেকে স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব বেশি হলে কি হয়? সক্রিয়তা সবসময় কি হয়? কম হয়। আর এটা সক্রিয়তা কিন্তু কি হবে? বেশি হবে। এটার অস্তিত্ব আছে, এটার অস্তিত্ব কম তুলনামূলক। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে এই ব্যাপারগুলো। এখন আসলে একটা যৌগ থাকলো, একটা যৌগের মধ্যে বলা হইতে পারে যে উপরোক্ত যৌগে কয়টা সিগমা বন্ধন আছে। উপরোক্ত যৌগে কয়টা সিগমা বন্ধন আছে সেটা যদি বের করতে বলে। আচ্ছা, তাহলে সিগমা বন্ধন সংখ্যা নির্ণয়। সিগমা বন্ধন সংখ্যা নির্ণয়। এক নম্বর, অ্যারোমেটিক যৌগ যদি হয়, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ যদি হয় তাহলে সিগমা বন্ধন সংখ্যা আমরা বের করবো কিভাবে? সিগমা বন্ধন সংখ্যা সমান সমান মোট পরমাণু। কিভাবে? মোট পরমাণু। মোট পরমাণু কি? মোট পরমাণু। যেমন উদাহরণ হিসাবে ধরো বেনজিন। বেনজিন, বেনজিনের সংকেত কি বলতো? C6H কত? 6। ঠিক আছে? তাহলে এই বেনজিনের ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা আমরা বের করলে কি বের করবো? 6 আর 6 যোগ করলে কত হয়? 12। সিগমা বন্ধন সংখ্যা আছে কয়টা? 12টা। সিগমা বন্ধন সংখ্যা কয়টা আছে? 12টা আছে। বুঝছি কিনা? বুঝছি? তাহলে এখন একটু কমেন্ট করবা। এই যে টলুইন CH3, এটার ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা কয়টা? একটু বের করো দ্রুত। আচ্ছা, 2 নাম্বার, যদি এলিফেটিক হয়, এলিফেটিক, যদি এলিফেটিক হয় তাহলে সেই ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা কেমন হবে? সেটা হচ্ছে মোট পরমাণু, মাইনাস 1। মোট পরমাণু মাইনাস কি? 1। ওকে, যেমন ধরো CH4, CH4। ঠিক আছে? কয়টা আছে এখানে দেখো? 1 আর 4 মিলে হচ্ছে 5টা। মোট পরমাণু 5টা, মাইনাস 1 সমান কত? 4। ঠিক আছে? যে কোনো যৌগই যদি আমরা চিন্তা করি, CH3, CH3। ঠিক আছে? ইথেনের ক্ষেত্রে যদি আমরা বের করি, 4টা 4টা 8টা, 8 মাইনাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে কত? 7টা। সমান সমান কি? 7টা। ক্লিয়ার? আচ্ছা, পারবো আমরা তাহলে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক সিগমা বন্ধন সংখ্যা বের করলাম। পাই বন্ধন সংখ্যা কিভাবে বের করব? তা আমার কাছে কোশ্চেন হবে যে পাই বন্ধন সংখ্যা যদি থাকে সেটা হচ্ছে তুমি দেখে সেটা দেন আনসার করবা। ঠিক আছে? যদিও পাই বন্ধনের একটা সূত্র আছে, কিন্তু আমি সূত্রটা প্রিফার করি না। সূত্র একটু কঠিন হয়ে যায়, সূত্রটা আমি প্রিফার করি না। তুমি যদি কি থাকে, যৌগ তো দেয়াই থাকবে, তুমি যৌগটা দেখবা, দেখে সেটা দেন হচ্ছে তুমি কি গুইডা পাই বন্ধনটা আনসার করবে। এটা সহজ। কোথাও যদি এরকম একটা যৌগ থাকলো তুমি দেখে বের করতে পারো, তো সব সহজ একটা দিই, CH ট্রিপল বন্ড হচ্ছে CH। ঠিক আছে? এইটা হইতে পারে। তাহলে কয়টা আছে? একটা সিগমা বন্ধন। ঠিক আছে? এখানে সিগমা বন্ধন কয়টা? আচ্ছা, নরমালি যদি দেখো সিগমা বন্ধন বের করার নিয়ম কি? মোট পরমাণু মাইনাস 1। মোট পরমাণু কয়টা? 2টা, 2টা 4টা, 4টা মাইনাস 1। তাহলে সিগমা বন্ধন আছে 3টা। বুঝছি কিনা? তাহলে পাই বন্ধন কয়টা আছে? পাই বন্ধন বের করবা। এই যে এটা একটা ধরো পাই বন্ধন, সিগমা বন্ধন, বাকি 2টা কি পাই? তাহলে এই যে 2টা আছে পাই বন্ধন। বুঝছি? তো একটু দেখে বের করো, আই থিঙ্ক এটা তোমার জন্য কি হবে? সহজ হবে। আর যদি দেখে ছাড়া বের করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সূত্রটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও যদি তোমরা সূত্র দেখতে চাও আমি দেখাই দেবো, সমস্যা নেই।
ঠিক আছে, বাট আমি প্রিফার করি না সূত্রটা, ঠিক আছে, এর জন্য আমি দেখাইলাম এটা। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, তাই ছিল, এই ছিল অ্যারোমেটিক যৌগের যে ব্যাপারটা। আর আচ্ছা, ওকে, এই যে সংকরণের এই পার্টটার কথা আমি থার্ড চ্যাপ্টারে চলে আসছি আমরা, যদিও থার্ড চ্যাপ্টারে জাস্ট এই পার্টটা একটু বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে সংকরণ কোন সময় যৌগ অনুসারে এটা পড়া গেছে না, তাহলে সংকরণ অনুসারে এই বাদগুলো তুমি পড়বা, ঠিক আছে। এখন তোমার ঝামেলা হইতে পারে যে sp2d sp3d এগুলো নিয়ে ঝামেলা হইতে পারে না, যে কোনটার আকৃতি কি ভুলা যায় আমরা, এই যে এগুলা ভুলা যাও না, এই ভুলা যাওয়াটা একটু যদি সহজ করে দিই আমি, যেন তোমরা ভুলা না যাও, ঠিক আছে, সেটা আমরা কিভাবে সহজ করতে পারি। আচ্ছা, খারাপ লাগতেছে, সমস্যা হচ্ছে? আচ্ছা, ওকে, তাহলে দেখো আমি যেভাবে পড়তাম বা আমি যেভাবে মনে রাখতাম সেগুলো যদি দেখো, এখানে কয়টা সংখ্যা আছে, একটা, তিনটা, চারটা, আর একটা পাঁচটা, এখানে কয়টা আছে, চারটা আর দুইটা হচ্ছে কয়টা, ছয়টা, এখানে কয়টা আছে, 3, 4 আর 3, 7টা, এখানে কয়টা আছে, এখানে আছে কয়টা, 6টা, ঠিক আছে। একটু সহজ করে মুখস্থ করার ট্রাই করি, বুঝছো যে এটা কেন লিখছি, একটা S, 3টা B, 4টা আর 2টা D, 6টা, বুঝছি। আচ্ছা, যদি কি হয় এরকম 5টা হয়, যদি কোনো বেজোর অপশন আসে, কি আছে, বেজোর অপশন আছে, তুমি তো 4টা পর্যন্ত পারো, এই 3টা তো পারো, 4টা থাকলে চতুস্থলকীয়, 3টা থাকলে সমতলীয় বর্গাকার বা ট্রাইগোনাল বা ত্রিভুজাকৃতি, 2টা থাকলে কি সরলরেখিক গঠন হয়, তাই না। বাকি এগুলো যদি বেজোর গুলা থাকে, তার একটা 2টা ভাগে ভাগ করবে, একটা 7 একটা ভাগ 2 যদি হয়, আর কত মিলে 7 হয়, তাহলে 3 আর কত মিলে, 3 আর 2 মিলে 5 হয়, তাহলে 7, 5 আর 2 মিলে কত হয়, 7 হয়, জাস্ট বেজোর গুলাতে, ঠিক আছে। তাহলে দেখো 3 আর 2, ঠিক আছে, এটা বলে রাখবা কিভাবে, 3 মানে ত্রিকোণাকার, 2 মানে দ্বিপিরামিড, ঠিক আছে। তাহলে বেজোর হইলে তাহলে 2টা ভাগে ভাগ করবা, একটা ভাগে 2 থাকবে, একটা ভাগে কি থাকবে, 2 থাকবে, তাহলে কি দেখো ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটা কি হবে, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। আর মনে রাখবা যদি 6 হয়, ঠিক আছে, বা sp3d হয়, সেটা সবসময় 6 হয়, sp3d হয় বা 6 হয়, তাহলে সবসময় অষ্টতলকীয় গঠন, কি হবে, অষ্টতলকীয় গঠন। আবার তাহলে এটা একটা প্যাচ বাদ, এটা ক্লিয়ার করে দিচ্ছি, 6 হইলে বা sp3d2 হইলে বা d2sp3 হইলে, যাই হোক না কেন, গঠন কি হবে, অষ্টতলকীয় হবে, কি অষ্টতলকীয় গঠন, 6 হইলে অষ্টতলকীয়, 6 হইলে কি অষ্টতলকীয়। আচ্ছা, আর বেজোর হইলে 5 বা 7 যাই হোক, 2টা ভাগে ভাগ করবে, একটা ভাগে 2 থাকবে, তারপরে দ্বিপিরামিড কমন, বাকি কি, যদি 3 হয় তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিড, 7 হইলে তাহলে কি হবে, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। স্মৃতি একটা মেরি টাইপের কেমিস্ট্রি 20 থেকে 18টা কমন, তাই নাকি? আরে যাক, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো লাগছে। সব জায়গায় কমন পড়বে ইনশাআল্লাহ, সব জায়গায় কমন পড়বে, কিন্তু কিছু কোশ্চেন তো থাকবে, একটা দুইটা কোশ্চেন, যে কোশ্চেন গুলো কি হবে, একটু ট্রিকি হবে, সেটাও পড়বে কমন, কিন্তু সেটার ক্ষেত্রে হয়তো বা ট্রিক বা একদম ডিরেক্ট কমন পড়বে না, সেগুলো তোমার কি করতে হবে, একটু তোমার এতদিনের সকল পড়াশোনা সবকিছু মিলায় হয়তো কিছু কোশ্চেন আনসার করা লাগতে পারে। বাট নর্মালি কি হয়, কিছু কোশ্চেন ট্রিকি থাকে, সব যদি সহজ করে ফেলায় বা সব যদি একরকম কোশ্চেনই হয়, তাহলে তোমার আটকানো যাবে না, তাহলে পজিশন তো কখনো আসবে না, তাহলে সবাই কি করতো, ভালো ক্লাস করতো, মানে সবাই হচ্ছে ভালো করতো, টপ করে ফেলতো। ইনশাল্লাহ জাহাঙ্গীরনগরও কমন পড়বে, জাহাঙ্গীরনগর কমন পড়বে, মেডিকেল সব জায়গায় কমন পড়বে, যা পড়াই দিচ্ছি গুচ্ছ সব জায়গায় কমন পড়বে। কিন্তু ঝামেলা হচ্ছে যেটা জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে, বিশেষ করে জাহাঙ্গীরনগর কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু খুবই ট্রিকি হয়। কেমিস্ট্রি ভালো করতে পারলেই তুমি ভালো করতে পারবা, আর কেমিস্ট্রি ভালো করতে পারলেই পারবা মানে কি, যেটা বলছি, ঠিক আছে, মাথা খাটাইতে হবে, সবই পড়াইছি, ঠিক আছে। একটা দুইটা কোশ্চেন এমন কঠিন আসবে সেটা তুমি পারো না, সেটা বাদ দাও, সেগুলো ছাড়া বাকি যে কোশ্চেন গুলো আসবে ঠান্ডা মাথায় দেখে আসতে হবে, ঠান্ডা মাথায় দেখে আসলে ভালো করবে। ফিজিক্স আর ম্যাথে ধরা দিচ্ছি, তাহলে তো ফিজিক্স আর ম্যাথ পড়ানোর দরকার ছিল আমার, পড়ানো শুরু করে দিব নাকি বল? ওকে, ঠিক আছে, এটা ক্লিয়ার না তাহলে? আচ্ছা, এটা কাছে বলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে সংকরণ এগুলো আমরা পড়া, আর এখানে দেখাচ্ছি যে আমি এই ছক আমি পড়াই ফেলছি, হ্যাঁ, এই ছক কিন্তু বইলা ফেলছি, এগুলো সব বইলা ফেলছি, তাই এই ছকটা দেখে দিব। এখন আসলে সমগোত্রীয় শ্রেণী, এটা আমরা যদি একটু দেখি, সমগোত্রীয় শ্রেণী আসি আমরা, হয়ে যাক,
আচ্ছা ঠিক আছে, আমি কথা আছে না যে মারার যোগ্য জানি, কেমিস্ট্রি পড়াই এটাই অবস্থা খারাপ। ঠিক আছে, একা ক্লাস নেওয়া লাগে, ঠিক আছে, খুব প্যারার মধ্যে থাকি, আর কত কাজ থাকে। আমি যদি ফিজিক্স পড়তে যাই তাহলে দেখা যাবে 24 ঘন্টা আমার নিজের পড়তে হবে না, ধর 1 ঘন্টা ক্লাস নিলাম, 30 ঘন্টা ফিজিক্স আর ম্যাথ আমার নিজে করতে হবে। ঠিক আছে, আর তারপর 1 ঘন্টা যায় তোদের ক্লাস নেওয়া হবে, তাহলে ঘুম টুম আর পারা যাবে না। কয়েকদিন পর দেখবি ওই যে কিছু কিছু মুভিতে দেখা যায় না, চুলদারি অনেক বড় হয়ে যায়, এই বড় বড় হয়। ঠিক আছে, রাস্তার মধ্যে কাগজ টোকায়। ঠিক আছে, আমার দশা ওইটা হবে যদি ফিজিক্স আর ম্যাথ পাইতে যাই। ঠিক আছে, হ্যাঁ তোর ভাই ট্যুর ট্যুর দিয়ে বেড়াচ্ছে, তোর ভাইয়ের দিন পরীক্ষা রেখে শেষ তো অনেকদিন পর, এই জন্য ট্যুর দিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, এটা সময় সুযোগ সময় হয়, সময় হয় তোমার সবাই সবারটা করে, কিন্তু আমি এখানে পারি না। যাই হোক, তাদের বের দিক তোরা যা স্পেলিং সেটা দেখবি, তোরাও বিভিন্ন জায়গায় ট্যুর ট্যুর দিচ্ছিস। ঠিক আছে, তানভীর ভাইয়া বায়োলজি ক্লাস চাই, তোর ভাই আসলেই বায়োলজি ক্লাস শুরু করবে ইনশাল্লাহ, আসলেই বায়োলজি ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আমি ক্লাস বায়োলজি ক্লাস দিলে হবে, করবি না? বায়োলজি টুকটাক পারি, ক্লাস বললে 2-1টা নিয়ে দিতে পারি, তোর তো চাচ্ছি না আমি ক্লাস নিয়ে তখন বায়োলজি ক্লাসে থাকস না, তখন তানভীর ভাই আমার অপমান করে যে হচ্ছে তোমার ক্লাসে থাকে না বলিস। হোসেন বল্লভ খান তানভীর ভাইয়ের বায়োলজি ক্লাস চাই, করবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যা ম্যানেজ করে দিব, বেড়া দে, তানভীর আসবে 2-1 দিনের ভিতরে শুরু করবে, ও টুরে গেছে, ওটা থেকে আসলে শুরু করবে। আচ্ছা, সমগোত্র শ্রেণী ছোটকাল থেকে আমাদের পাড়া ব্যাপার, এগুলো আমরা জানি। তারপরেও জাস্ট আমি একটু হালকা করে জাস্ট বলা যে দেখো এদের সাধারণ একটা সংকেত থাকবে, যেমন এটা অ্যালকোহলের সংকেত বা অ্যালকেন অ্যালকিন, আলাদা আলাদা সবারই সংকেত থাকবে। প্রত্যেকটার মধ্যে বিথিলিন গোলকের পার্থক্য থাকবে। হ্যাঁ, এটাই করবে, যার পাশাপাশি দুইটার মধ্যে বিথিলিন গোলকের পার্থক্য, বুঝতে পারছি? কিন্তু একটার সাথে আরেকটা না, ধরো এরকম নিলা তুমি CH3 CH2, ঠিক আছে, CH3, বুঝছি? তাহলে এইটা আর এইটার মধ্যে বিথিলিন গোলকের পার্থক্য, বা এইটা আর এইটার মধ্যে বিথিলিন গোলকের পার্থক্য, কিন্তু এই একটা এটার সাথে এইটার কিন্তু বিথিলিন গোলকের পার্থক্য না। তাহলে যে কোনো পাশাপাশি দুইটার বিথিলিন গোলকের পার্থক্য থাকবে, একটা নির্দিষ্ট কার্যকরী গোলক থাকবে। ঠিক আছে, রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে, সব বৃদ্ধি পায়, শুধু মনে রাখবা দ্রাব্যতা হ্রাস পায়। দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়, বাকি সব বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে। যেমন ইথানলের 65, ইথানলের কত? 78.3। কালকে পড়াইছিলাম, ও আজকেই তো সকালবেলা পড়াইছি, রেকটিফাইড স্পিড, সেটা স্ফুটনাঙ্ক কত একটু কমেন্ট করো তো। রেকটিফাইড স্পিডের কি জানি স্ফুটনাঙ্ক কত? সেটাই হিসেবে রক্ত মাহমুদ ভাইয়ের মতো সাফাবাজি করস তোরা না, ক্লাসে তখন ক্লাস করাস না, দাও আমি বায়োলজি ক্লাস নিলে এখন করেছি মাহমুদ ভাইয়ের ভক্ত। আচ্ছা, তাহলে দ্রাব্যতা শুধু হ্রাস পাবে আর বাকি সব কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, একটু কমেন্ট করতে বলছি আমি, কি বলতো? রেকটিফাইড স্পিডেরটা কমেন্ট করো। ঠিক আছে, আচ্ছা এগুলো তো আমি জানি, তোমরা জানো, তারপরে একটু হালকা করে দেখে রাখো, এগুলো বললাম। এখন যদি অ্যাডমিশন টেস্টে আসি না অ্যালকেন অ্যালকিন চেনা লাগে, তাহলে এতে দুঃখ কিছু নাই। কার্যকরী মূলক খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার্যকরী মূলক যাই গেল জন্য, ঠিক আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট তো 5 স্টারের মধ্যে ফলাইতে পারি আমরা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। একমাত্র এই চ্যাপ্টার, যে চ্যাপ্টারে আমি 6 স্টার টপিক রাখছি। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে কার্যকরী মূলকের ইলেকট্রন ঘনত্ব কেমন আছে? জৈব রাসায়নিক বলতে আমরা কার্যকরী মূলক বুঝি, কার্যকরী মূলক কি সব, কার্যকরী মূলক কি সব কার্যকরী বিক্রিয়া, মানে যে কোনো বিক্রিয়া মানে হচ্ছে কার্যকরী মূলক। আর কার্যকরী মূলকে সকল কাজ হয়। একটা কথা আমি সবসময় বলি, ঠিক আছে, এই যে কার্যকরী মূলকে আসো, কার্যকরী মূলক সকল কাজ হয় কার্যকরী মূলকে, সকল কাজ হয়, যত বিক্রিয়ার চেঞ্জ হবে, পরিবর্তন হবে, সব কার্যকরী মূলকে হয়। তাহলে কার্যকরী মূলক জিনিসটা কি? কার্যকরী মূলক এমন একটা পরমাণু বা হচ্ছে মূলক হইতে পারে যেটা তোমার রাসায়নিক বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে, পুরো বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। যেটা কি করে? রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই তো মিতু, হ্যাঁ 78.15। বাকিগুলো কেউ আনসার করলি না, কেউ পড়াশোনা করা। রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত? সকাল আজকে কতবার পেলাম, কমেন্ট করাই যাবে। হ্যাঁ 78.15। গুড, শাবাশ মিতু, গুড।
তাহলে কার্যকরী মূলক কাকে বলতেছি আমরা? যেটা রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সব সমগোত্রকের বেলায় অনুরূপ বিক্রিয়া, যেটা সব সমগোত্রকের বেলায় একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। তার মানে তুমি যদি অ্যালকোহল কার্যকরী মূলকটা দাও, ঠিক আছে, সকল অ্যালকোহলের ক্ষেত্রে একই রকম বিক্রিয়া দিবে। সকল অ্যালডিহাইড, একটা অ্যালডিহাইড যেরকম বিক্রিয়া দিচ্ছে সকল অ্যালডিহাইড সেম রকম দিবে। সকল কার্বক্সিলিক অ্যাসিড একই রকম বিক্রিয়া দিবে। এখন সে কোন কার্যকরী মূলক কতটা সক্রিয়, কতটা শক্তিশালী কার্যকরী মূলক, ঠিক আছে, সেটা তুমি বুঝবা কিভাবে? তার মধ্যে ইলেকট্রন ঘনত্ব কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা একটু পরে পড়বো নামকরণের ক্ষেত্রে একটা কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজ আছে, ওটাই বোঝা যাবে যে কে সবচেয়ে বেশি সক্রিয়। যে সবচেয়ে বেশি সক্রিয় তার মধ্যে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই যে কথাটা, তুমি যদি জৈব রাসায়নিক বিক্রিয়া গুলা পারতে চাও তাহলে এই লাইনটা তোমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, বা এই যে জেনে নেওয়াটা। ঠিক আছে, দেখো কি, যদি একক বন্ধন যুক্ত কার্যকরী মূলক হয় তাহলে তার মধ্যে দুই ধরনের বিক্রিয়া হয়। ঠিক আছে, কি? প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া। যেমন একক বন্ধন যুক্ত কার্যকরী মূলক কোনটা আছে? যেমন হচ্ছে অ্যালকোহল একটা একক বন্ধন যুক্ত কার্যকরী মূলক। তাহলে একক বন্ধন থাকলেই তারা প্রতিস্থাপন আর কি দিবে? অপসারণ বিক্রিয়া দিবে। যদি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকে তারা সংযোজন বিক্রিয়া দিবে। সংযোজন বিক্রিয়া একটা নাম হচ্ছে দ্রুত বিক্রিয়া। কি বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া। একক দ্বিবন্ধন যদি দুইটাই থাকে তাহলে তারা শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। যেমন কি অ্যাসিড মূলক, ঠিক আছে, বা এস্টার মূলক, এস্টার বা অ্যাসিড মূলক, তারা কি দিবে বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া। এটা বাস ভালো করে পড়বা। এটা সম্পর্কে আরো বিস্তারিত আমি যখন বিক্রিয়াতে ঢুকবো তখন বলবো, যেহেতু আজকে আমরা বিক্রিয়াতে ঢুকবো না, জাস্ট আপাতত তোমাদের কাজ, আজকের কাজ হচ্ছে এটা মুখস্থ করা। খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসবে। এখন আসলে কার্যকরী মূলকগুলো যদি আমরা একটু জানি, তাহলে কার্যকরী মূলকের ক্ষেত্রে তোমার মেইনলি পড়া হচ্ছে সমগোত্র শ্রেণী আর কার্যকরী মূলকটা। এটা অবহেলা করিস না। মেডিকেল এই যে ব্যাক পরীক্ষা দিবি, প্রত্যেক বছর কোশ্চেন আসবে, প্রত্যেক বছর যা কিন্তু আসবে, সবসময় কোশ্চেন আসে এর থেকে, সবসময় কোশ্চেন আসে। তাহলে এগুলো তো তোমরা পারোই মোটামুটি, যেগুলোতে একটু ঝামেলা হয় সেগুলো একটু বেসিক ব্যাপারটা একটু যদি আমরা ক্লিয়ার করি। ঠিক আছে, আসো কার্বন যুক্ত একটা কার্বনিল মূলক, কার্যকরী মূলক করি কার্বনিল মূলক। কি মূলক? কার্বনিল মূলক। এই যে কার্বনিল মূলক আছে, এটার সংকেত হচ্ছে CO ডাবল, দুই হাত ফাঁকা। কয় হাত ফাঁকা? দুই হাত ফাঁকা। এই কার্বনিল মূলক আসলে দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। কার্বনিলের বাচ্চা ক্ষেত্রে আছে দুইটা, একটা অ্যালডিহাইড, এটা যেন বলা না লাগে, আরেকটা হচ্ছে কিটোন, একটা কি কিটোন, অ্যালডিহাইড আর কিটোন। এই যে ফাঁকা দুই হাত আছে কার্বনের, এই ফাঁকা দুই হাতে যদি হাইড্রোজেন থাকে, কোন এক হাতে যদি হাইড্রোজেন থাকে, কোন এক হাতে বা হাতে হাইড্রোজেন থাকলেই তাহলে কি হবে? অ্যালডিহাইড হবে। হাইড্রোজেন থাকলে কি হবে? অ্যালডিহাইড। হাইড্রোজেন না থাকলে অ্যালডিহাইড হবে না। তাহলে কি হয়ে যাবে? কিটোন হয়ে যাবে। তাহলে ধরো এই যে এখানে হাইড্রোজেন দিছি, এইখানে হাইড্রোজেন দিছি, যখন এরকম হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকলে কি বলছি? অ্যালডিহাইড হবে। তাহলে কি CO তো কমন, তাহলে এটা সংকেত, অ্যালডিহাইডের সংকেত কি? CHO, আর একটা কি আছে? হাইড্রোজেন আছে, HCHO। এখন যে কোনো দুই হাতের এক হাতে আমি CH3 দিলাম, বা যে কোনো আর মূলক দিলাম, CH3 যেই কথা, এখানে যে কোনো একটা আর মূলক থাকতে পারে, তখনও কিন্তু কি আছে? দেখো এখন একটা হাইড্রোজেন আছে, তার মানে কি হবে? CHO সম্ভব, আর এই পাশে কি হচ্ছে? আর মূলকটা দিলাম। তাহলে অ্যালডিহাইড শুধুমাত্র এই দুই হাতের যে কোনো হাতে একটা হাতে হাইড্রোজেন থাকতেই হবে, তাহলে সেটা অ্যালডিহাইড হবে, বা সেই কার্বনের মূলকটা অ্যালডিহাইড হবে। আর তাহলে কি হবে? সবসময় কি হবে? কিটোন হবে। তাহলে এখানে যদি তুমি ধরো CH3 দিলা, বা যে কোনো একটা আর মূলক দিলা, তাহলে কি হয়ে যাবে? এই যে CO, এই পাশে একটা আর, এই পাশে একটা আর মানে কি জানি তো? অ্যালকাইল মূলক। আর মানে কি? অ্যালকাইল মূলক। তার মানে কি হবে? কার্বন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে। এগুলা বলিস না যে আর মানে কি, জানোস না। ক্লিয়ার এটা? তাহলে অ্যালডিহাইড কখন হবে? যখন কি থাকবে? কোনো এক হাতে হাইড্রোজেন থাকবে, তাই এই হাইড্রোজেন না থাকলে কিটোন। এখন আসলে কার্বক্সিলিক অ্যাসিড যেটা অ্যাসিড, কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, ক্লাসে না থাকলে কিন্তু পড়ায় লাভ নেই। ঠিক আছে, ক্লাসে যদি না থাকো তাহলে কিন্তু পড়াবো না। ঠিক আছে, ক্লাস থাকতে হবে, মাস্ট ক্লাসে থাকতে হবে। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড আমরা সংকেত জানি না, COOH, তাই তো? COOH। ঠিক আছে, এটা যদি একটু ভাগায় লিখি কিভাবে হয়? COH হচ্ছে ডাবল বন্ড। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এই যে কার্বক্সিলিক মূলক আছে, তার OH মূলকটাকে তুমি যদি প্রতিস্থাপন করো, এই যে OH মূলকটাকে তুমি যদি কি করো?
প্রতিস্থাপন করো। প্রতিস্থাপন করলে কিছু জাতক পাওয়া যায়। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডে 4টা জাতক আছে। কয়টা? 4টা জাতক আছে। খুব ইম্পর্টেন্ট, 4টা জাতক কিন্তু আসে। কি কি? এই যে OH মূলকটা তুমি প্রতিস্থাপন করো যদি কি দ্বারা? হ্যালোজেন দ্বারা। কি দ্বারা? হ্যালোজেন দ্বারা যদি প্রতিস্থাপন করো। তো আমি সহজভাবে একটু দেখাই তোমাদের। COOH তার সাথে ধরো অ্যামোনিয়া দ্বারা প্রতিস্থাপন করলাম, NH3। ঠিক আছে, তাহলে কি হবে? বিক্রিয়া করে তৈরি হবে CO এই যে NH2। ঠিক আছে, এই হাত তো ফাঁকাই থাকে। এটার নাম হচ্ছে অ্যামাইড। কি? অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড বলা যেতে পারে। অ্যাসিড অ্যামাইড। ঠিক আছে, এই যে COOH প্লাস এর সাথে যদি হ্যালোজেন দাও তাহলে কি হবে? CO এই যে X। কি হবে? X। তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড। কি? অ্যাসিড হ্যালাইড। ঠিক আছে, এই যে কার্বক্সিলিক অ্যাসিড COOH তার সাথে তুমি যদি কি দাও? একটা অ্যালকোহল দাও, CH3। একটু উল্টা ভাবে যদি দেখি, CH3OH, একটা অ্যাসিড আর একটা যদি অ্যালকোহল দাও, সেই ক্ষেত্রে মনে রাখবে এখান থেকে পানি বের হয়ে যায়। কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়। এই H2O পানি বের হয়ে যাচ্ছে, বুঝছি। আর এটাতে HCl HX বের হয়ে যায়। এটাতে কি হচ্ছে? OH আর হচ্ছে H, এটাতেও পানি বের হয়ে যাচ্ছে। পানি বের হয়ে যায়, বের হয়ে কি থাকে? এই জায়গা থেকে ধরো এই যে এটার OH গেছে, এটা কি গেছে? OH, আর এখান থেকে কি গেছে? H গেছে, বুঝছি। তাহলে কি হয়? CO এই যে O CH3, বুঝছি কেন? এটার নাম হচ্ছে এস্টার। এটার নাম কি? এস্টার। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? আর লিখতে পারি, COR। সেটা হচ্ছে কি? এস্টার। তারপর আসলে লাস্ট যেটা COOH, এরকম যদি দুইটা দাও COOH, তো আর রাখলাম আর COOH। এই হাত ফাঁকা মানে সব জায়গায় আর আছে। তাহলে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড যখন তুমি দিবা, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সেম ভাবে, ঠিক আছে, কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ধরো এইখান থেকে কি হয়ে গেছে? OH বের হয়েছে, আর এখান থেকে ধরো H বের হয়েছে। তাহলে বাকি কি থাকলো? ঠিক আছে, তাহলে আর C এই যে O CO আর এই যে এটাকে কি বলা হয়? এস্টার বলা হয়। কি বলা হয় এটা? এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। কি বলবো? এস্টার বলতেছি। অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড। কি বলা হয় এটাকে? অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কয়টা জাতক আছে? অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, এস্টার আর অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যানহাইড্রাইড। তাহলে অ্যানহাইড্রাইড সংকেত কিন্তু এইভাবে লিখতে পারো যে COO এই হাত ফাঁকা, বা RCOO ঠিক আছে, একই কথা। এগুলো কি? অ্যাসিডের জাতক। কার জাতক? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। তাহলে সংকেতগুলো এই যে, তাহলে তোমার যা ইগুলা কোনগুলা? এই যে এটা হচ্ছে তোমার অ্যামাইডের কার্যকরী মূলক, এটা হচ্ছে হ্যালাইডের কার্যকরী মূলক, এটা হচ্ছে এস্টারের কার্যকরী মূলক, আর এই যে এটা হচ্ছে তোমার অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক। বুঝছি? এটা অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটা নাম আছে কার্বলিক অ্যাসিড। এই ব্যাপারটা এইগুলো একটু ক্লিয়ার করে দিই। কি? কার্বলিক অ্যাসিড, সেটা আবার কি? একই রকম নাম, পেজ বুঝতে পারে। কার্বলিক অ্যাসিড সেটা হচ্ছে ফেনল। ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়। ফেনল। ঠিক আছে, ফেনলকে কি বলা হয়? কার্বলিক অ্যাসিড বলা হয়। কার্বনিক অ্যাসিড তো জানো, কার্বনিক অ্যাসিড, সেটা কোনটা? H3CO3। আরেকটা আছে কার্বানিল। কার্বানিল হচ্ছে CH3 এর নামকরণের পূর্ব OH। মিথানল, এটা নাম কি? মিথানল। মিথানলকে কার্বিনল বলা হয়। কার্বিনল বলা হয়। কার্বিনল। ঠিক আছে, কি? মিথা। ঠিক আছে, তাহলে একই রকম জিনিস, জাস্ট একজন একটু জাস্ট দেখাই দিলাম। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড মানে যেটাকে আমরা ফেনল বলতেছি। কার্বনিক অ্যাসিড সেটা হচ্ছে কি? H2CO3। আর কার্বিনল মানে মিথানলকে আরেকটা হচ্ছে
কার্বিনল, যেটা উদ্ভূত বা জাতক পদ্ধতিতে আমরা কি করি, ইউজ করি ফেনল। ফেনল কেন যে ইউজ করা হয় বলতো, সাত তারানোর ক্ষেত্রে ইউজ করা হয়, সাত তারানো বা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ক্লিয়ার এটা? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই যে এখানে দেখো, এই যে অ্যামাইড ম্যামাইড এগুলো পারার কথা সবগুলো পড়াই দিচ্ছি, যেগুলো একটু প্যাচ প্যাচের আছে। আসলে এই যে নাইট্রাইল, সিএন থেকে তাকে নাইট্রাইল মূলক বলা হয় বা সায়ানাইড মূলক বলা হয়। সায়ানাইড মূলকের একটা হচ্ছে নাইট্রাইল মূলক। এবং জাস্ট যদি এনটা আগে আসে তারপরে সি হয়, সেটাকে বলা হয় কি বলে, এটাকে জানি বলতো আইসোনাইট্রাইল। এটাকে কি বলবো আমরা, আইসোনাইট্রাইল। কি বলবো, আইসোনাইট্রাইল, এনসি থাকলে। আচ্ছা, ওকে। এখন এরকম একটা যৌগ হইতে পারে যে এনসি, তার সাথে একটা সালফার থাকলো, তার সাথে কি সালফার থাকলো, সেটার নাম কি হবে বলতো? এটাকে বলা হয় আইসো থায়োসায়ানাইড। ঠিক আছে, আইসো থায়োসায়ানাইড। মনে রাখবা এসএইচ, জাস্ট এই পাশে একটু লিখে দিই, এই যে আর এসএইচ থাকলে এটাকে থায়োল বলা হয়। কি থায়োল, বুঝছি? আর আরেকটা জাস্ট কার্যকরী বলে লিখে দিই, সেটা হচ্ছে NO, শুধু NO। ঠিক আছে, এটাকে নাইট্রোসোল বলা হয়, ঠিক আছে। জাস্ট এগুলো একটু বললে হবে, বাকি এখানে যেটা আছে সেটা একটু দেখবা। তাহলে এনসি হইলে, সিএন হইলে সায়ানাইড বা নাইট্রাইল বলো, এনসি হলে আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড বলো, আর হচ্ছে এনসি এর সাথে যদি এস থাকে আইসোথায়োসায়ানাইড বলো। ঠিক আছে, বা আইসোথায়োনাইট্রাইল বলো। ক্লিয়ার? এসএইচ থাকলে থায়োল বলো, NO থাকলে নাইট্রোসোল বলো। কি বলো, নাইট্রোসোল বলো। ঠিক আছে, আইসোনাইট্রাইল। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কার্যকরী মূলক। ঠিক আছে, অ্যালকেন যৌগের কার্যকরী মূলক নাই, এটা একটু দেখো। যৌগের নামকরণ, ওকে, যৌগের নামকরণ 3 ধরনের নামকরণ আছে। ঠিক আছে, 3 ধরনের নামকরণ আছে। জাহাঙ্গীরনগর নরমালি নামকরণ আসে না, যেটা হচ্ছে জেনে বাবা ইমপ্যাক্ট নামকরণ। এর জন্য আমরা এসব নামকরণ নরমালি পড়াই না, কারণ নামকরণ পড়াইতে গেলে একটা ক্লাস, 1 ঘন্টার একটা ক্লাস দরকার। ঠিক আছে, এখন এই অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব না। ঠিক আছে, বাট গুচ্ছের মধ্যে, গুচ্ছের আমাদের পরীক্ষা শেষ হইলে আমি কিছু ক্লাস তোমাদের জন্য নিব। আমি বলছি যেহেতু শেষ করে দিব, যেমন পরিমাণগত রসায়নেরও কিছু ম্যাথমেটিক্যাল ক্লাস আমি চিন্তা করছি, 1-2টা ক্লাস আমি দিব, যেটা শুধু তোমাদের জন্য, যেটা হচ্ছে গুচ্ছ প্লাস হচ্ছে কি ইউনিভার্সিটি, এদের নামকরণ প্লাস হচ্ছে যে ম্যাথ গুলো, এগুলো যেন তোমরা পারো। কিন্তু এটা জাহাঙ্গীরনগরের পার্ট যেহেতু না, এর জন্য এটা আমরা হচ্ছে স্কিপ করি। আচ্ছা, সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি আর উদ্ভূত বা জাতক পদ্ধতি, এই দুইটা আমি করবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম, উদ্ভূত বা জাতক পদ্ধতি, জেনে বাবা ইউপিক পদ্ধতিটা আমরা পরে পড়বো। কিসের জন্য, জিএসটি আর হচ্ছে কি এগ্রির জন্য আমরা পরে পড়বো। আচ্ছা, ওকে। সাধারণ পদ্ধতি এটা পড়া কিছু নেই, তারপরে জাস্ট একটু করে বলা, বিজ্ঞানের যেটা আবিষ্কার করতো বা যৌগটার বৈশিষ্ট্য যেমন ছিল সেই অনুসারে এগুলোর নাম হইতো। ঠিক আছে, যেমন হচ্ছে কি যে ইথেন, এটা গ্রিক ভাষা, এটা সহজ, ল্যাটিন ভাষা এটা সহজে জ্বলতো, এর জন্য এটার নাম হচ্ছে কি বলো, ইথেন গ্যাস। এই এসিডটা পিঁপড়ার মধ্যে পাওয়া যেত, পিঁপড়ার নাম ফর্মিকা ছিল, এই এসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এইভাবে আসছে, এটা দেখার কিছু নাই। বাট এই আইসো ডিও এই ব্যাপারটা জানতে পারো, নরমাল পেন্টেন আইসো আর ডিও, এটা যদি একটু জানো। তো সহজ ভাষায় যদি আমি বলি, দেখো, যদি এরকম সহজ সরল একটা শিকল থাকে, সেটাকে আমরা বলবো নরমাল বা সাধারণ যৌগ। ঠিক আছে, আইসো মানে কি, একটু যদি খেয়াল করো, সহজ, যে কোনো একদিকে চিন্তা করো, যে কার্বনটাতে শিকল থাকবে, শাখা শিকল থাকবে, সেটাতে হাইড্রোজেন যদি একটা থাকে, হাইড্রোজেন থাকলে তাহলে সেটা আইসো যৌগ। যে শাখা কার্বনটা আছে, যেখান থেকে বেরিয়েছে, সেটা হাইড্রোজেন না থাকলে ডিও। ঠিক আছে, তাহলে ডিও হচ্ছে কি, কোনো হাইড্রোজেন থাকবে না। আর যদি হাইড্রোজেন থাকে, একটা থাকে, তাহলে হচ্ছে আইসো। আর যদি 2টা থাকে হাইড্রোজেন, যে কার্বনটাকে তুমি ধরো না কেন, 2টা যদি থাকে তাহলে হচ্ছে নরমাল। ঠিক আছে, হাইড্রোজেন দ্বারা চিন্তা করতে পারো, তাহলে ব্যাপারটা ঝামেলা হবে না।
আচ্ছা, উদ্ভূত পদ্ধতিটা এটা আমরা একটু একটু যদি পড়ি আমরা, যে অ্যালকেন সদস্যগুলোকে বিথেনের জাতক রূপে চিন্তা করা হয়েছে, আর এই যে কার্বিনল, একটু আগে যেটা বললাম, বিথানলকে কার্বিনল ধরে এই উদ্ভূত বা জাতক পদ্ধতি, তার একটা হচ্ছে জাতক, উদ্ভূত বা জাতক পদ্ধতিটা কি হয়েছে, আবিষ্কার হয়েছে। উদ্ভূত বা কি জাতক পদ্ধতিটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, তাহলে উদ্ভূত বা জাতক পদ্ধতি, তাহলে চলো এটা একটু যদি আমরা দেখি কিভাবে হয়েছে। আচ্ছা, আমরা অ্যালকেন বলতে আমরা কাকে ধরছি? অ্যালকেনের বাপ মা 14 গোষ্ঠী, সেটা হচ্ছে মিথেন। ঠিক আছে, যেমন আমরা আমাদের মুসলিম জাতির পিতা কাকে আমরা বলি, বলতো আদম আলাইহিস সালাম, তাই না? এরকম অ্যালকেনের ক্ষেত্রে মিথেন হচ্ছে তাদের প্রধান। এরকম অ্যালকোহলের ক্ষেত্রে মনে রাখবা বিথানল CH3OH, এই বিথানল যেটাকে আমরা বলতেছিলাম কি যে কার্বিনল। ঠিক আছে, কার্বিনলটাকে জাতক হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে মিথেনটাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো। বাচ্চা কাচ্চা পয়দা করতে গেলে কি হবে? তুমি বংশধর বাড়াইতে চাও, তার মানে কি হবে? এটার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। কিভাবে পরিবর্তন? হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারো। এটার মধ্যে কি করবা? হাইড্রোজেন প্রতিস্থাপন করবা। তাহলে চলো, মিথেন থেকে একটা হাইড্রোজেন কমাই দিলে কয়টা থাকতেছে? CH3। বুঝছো কিনা? এই একটা হাত ফাঁকা হইলো, এই ফাঁকা হাতে তুমি যদি একটা CH3 বরং দিয়ে আসো, এইটুকের নাম ফিক্সড। এইটুকের নাম কি? ফিক্সড। এইটুকের নাম হচ্ছে মিথেন, সবসময় মিথেন থাকবে। আর এটার নাম কি? আর বলক, অ্যালকাইল বলক, আইন উচ্চারণ হবে বিথাইল বলক। কি বলক? বিথাইল। বুঝছি? বিথাইল মিথেন। এখন তুমি যদি এরকম দিতা CH3 CH2, আর এই যে এটা তো কমনই CH3, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করছো, তাহলে এইটুকের নাম তো মিথেন। আর এখানে কয় কার্বন আছে? 2 কার্বন। তাহলে কি হবে? মিথেন ফিক্সড। তাহলে বিথাইল, ইথাইল, মিথেন, ইথাইল, কারণ এটা কি বলো? ইথাইল বলো। বুঝছি কিনা? এখন তুমি যদি এখান থেকে হাইড্রোজেন আরো প্রতিস্থাপন করো, এই যে ধরো হাইড্রোজেন 2টা রাখলাম, কয়টা রাখলাম? 2টা। তাহলে হাত ফাঁকা কয়টা হয়েছে? 2টা হাত ফাঁকা হয়েছে। এক হাতে ধরো একটা CH3 বলক দিলাম, এই হাতে ধরো আরেকটা CH3 বলক দিলাম। তাহলে এইটুকের নাম কিন্তু তোমার ফিক্সড। এটা কি? মিথেন। তাহলে এইটুকের নাম কি হবে? একটা মিথাইল, 2টা মিথেন থাকলে কি হয়? ডাইমিথাইল মিথেন। বুঝছি কিনা? বোঝার কথা। তাহলে 3টা দিলে কি হবে? কমেন্ট করো তো একটু। একটা রাখলাম, 3 হাত ফাঁকা হয়েছে। এখানে একটা ধরো CH3, এখানে একটা CH3। এগুলো কিন্তু ভালো নামকরণ না দেখে এগুলো নাই, আধুনিকটা আসছে। এখন ঝামেলা হয়, বড় বড় যৌগ থাকলে তো নামকরণ করা যায় না, এর জন্য ঝামেলা। এটা নাম কি হবে? একটু বলো। হ্যাঁ রে, তোমাদেরকে খুঁজতেছি, তোমাদের নাই, কোনো নাই, এর জন্যই তো। কেন নাই? শেষ করে দিচ্ছি। আচ্ছা, কে এটা? এটার নাম কি? তাড়াতাড়ি বলো। আচ্ছা, এখন সব এইটুকের নাম কিন্তু ফিক্সড। ঠিক আছে, এই যে CH3 ছিল না, তাহলে একটা যদি কমাই দিই তাহলে 2, আর কি OH। এইটুকের নাম হচ্ছে তোমার, বলো তো কি? কার্বিনল। এখানে একটা CH2 দিই, তাহলে এটার নাম কি হবে? এইটুকের নাম তো ফিক্সড, এটা হচ্ছে কি? কার্বিনল। তাহলে এইটার নাম কি? তাহলে মিথাইল কার্বিনল। এখানে যদি কি দিতাম? 2টা দিতাম, CH3 CH2OH। এইটুকের নাম কি হবে বলো তো? ইথাইল কার্বিনল। ইথাইল কি? কার্বিনল। তুমি যদি এখান থেকে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন করো, তাহলে ধর হাইড্রোজেন একটা রাখলাম, এখানে ধর একটা মিথাইল মূলক দিলাম, এইখানে একটা মিথাইল মূলক। এইটুকু কিন্তু ফিক্সড। এইটুকের নাম কি? কার্বিনল। তাহলে এইটুকু বাকি কি আছে? একটা মিথেন, 2টা মিথেন, তাহলে ডাইমিথাইল কি? কার্বিনল। ডাইমিথাইল কি? ট্রাইমিথাইল মিথেন। গুড, শাবাশ। এটার নাম কি জানেন?
মিথাইল 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 ক্লিয়ার না? তোমার কি আর পড়াবো? সমালোচনা কি পড়াবো? বুঝলাম। আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে কালকে আচ্ছা যারা ক্লাসটা দেখতেছে তাদের জন্য বইলা দিই, যেহেতু হচ্ছে জৈব রসায়ন, আমি চিন্তা করছি জৈব রসায়নের দিন চলবে, দিন রাত যতক্ষণ আমরা পাই ততক্ষণই ক্লাস নিব, ঠিক আছে? এখন যেহেতু পোলাপান কমে গেছে, আমরা কালকে 2:30 2:50 2:30 2:30 ঠিক আছে 2:30 মিনিট 2:30 মিনিট হচ্ছে নিব দুপুর আর কি, দুপুর 2:30 মিনিট হচ্ছে সমানতা থেকে শুরু হবে, সমান ঠিক আছে? আচ্ছা আবার কালকে রাত সেম হচ্ছে, রাতে হচ্ছে 9টায় হবে, রাতে আবার হবে, ঠিক আছে? রাতে রাতে কয়টা ধরো আপাতত 8টায় ধরে রাখি, রাত 8টা, ঠিক আছে? যে টপিক আমরা শেষ করব সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। কালকে 2বার ক্লাস হবে, ঠিক আছে? পড়ান ভাইয়া, বললাম যে নাই কি পড়াবো, এত কম পড়ালে কিভাবে শেষ হবে? আচ্ছা 5 মিনিট টাইম, ঠিক আছে? 1:41 বাজে, 45-এর ভিতরে যদি 50 জন হয় তাহলে যা পড়ানো শুরু করবো। দেখি ট্রাই করো, ক্লাসটা শেয়ার করো আর গ্রুপে যাই একটু বলো পোলাপানকে যে ভাই ক্লাস নেবে, তাহলে সমাধান পড়াবো। তোদের টাইম দিলাম 4 মিনিট। আচ্ছা বলো না,
থাক, কালকে 2:30টায় ইনশাল্লাহ আমরা শুরু করব, ঠিক আছে? কালকে একটু গ্রুপে জানাই দাও পোলাপান, সবগুলো গ্রুপে একটু শেয়ার টেয়ার করো কালকে থেকে। কালকে 2:30টায় শুরু হবে ইনশাল্লাহ বাকিটা। ওকে।